এ কি, তুই এইখানে? এখানে আসা বারণ আছে নাকি? তোর মতো ফকির এইখানে আসলো কি করে, তাও এত বড় কোম্পানিতে? কোথায় লেখা আছে যে বড় বড় কোম্পানিতে শুধু দামি দামি লোকেরাই আসতে পারবে? বাহ, তুই তো দেখি কথাও শিখে গেছিস। আমায় দেখে তোর কোন দিক দিয়ে অশিক্ষিত মনে হচ্ছে? শোন, তোকে চাইলে এই দুবাইকে আমি 1 মিনিটে গায়েব করে দিতে পারি। জাদু করবি নাকি লোক ভাড়া করে আনবি? এত কিছু জেনে তোর কি কাজ? থাক সেসব কথা। তা শুনলাম তোরা নাকি 5 কোটি টাকা শেয়ার বাজারে লাগিয়েছিস। তো কি হয়েছে? খবর নিয়ে দেখিস সসের টাকা আজও তোরা পাবি কি না। কে নিবে আমার টাকা? তাছাড়া তুই কি করে জানিস? আমি অনেক কিছুই জানি, তবে তুই এটা জেনে রাখ, শেয়ার বাজারে তোরা লাভ তো দূরের কথা, তোদের মূল 5 কোটি টাকাও পাবি না। তুই কি বুঝিস শেয়ারের সম্পর্কে? আঙ্কেলের মেয়েকে ভুলিয়ে ভালিয়ে নিজের দিকে টেনে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? আমি কি জানি তা তোকে বলতেও চাই না, তবে তোকে একটা কথা বলি আমি, তোর আর তোর বাবার ধ্বংসের দিন চলে এসেছে। সত্যি হাসাল্লি তুই। আমাদের যা কিছু আছে তা দিয়ে তো আমি ইরাদের 3 থেকে 4 বার কিনতে পারবো, সেখানে তুই আমাকে হুমকি দিচ্ছিস? দিচ্ছি। এরপর থেকে তোর জীবনে একটা কাল হয়ে দাঁড়াবে। আপাতত 5 কোটি টাকা লসের ব্যাপারটা সামলে নে, বাকিটা পরে না হয় আলোচনা করব। কথাগুলো বলতে থাকে, আকাশ তো চলে যায়। তারপর আবির ব্যাংকে এসে ম্যানেজারের সাথে কিছুক্ষণ কথা বলতে থাকে। কথা বলতে বলতে তখন আকাশের ব্যাপারে জানতে চায়, কিন্তু ম্যানেজার তেমন কোনো তথ্য দেয়নি আবিরকে। এতে আবির উদাস হয়ে ফিরে আসে। তাছাড়া ম্যানেজার নিজেও আকাশের সম্পর্কে ঠিকমতো জানে না, শুধু এইটুকু জানে ওনার অনেক ক্ষমতা আছে, যা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। এইদিকে আবির ওর বাবাকে কল দেয়। আব্বু, তুমি একটু খোঁজ নাও তো। কার সম্পর্কে? কি খোঁজ? রফিক আঙ্কেল আকাশকে দুবাইতে পাঠিয়েছে কিনা, এই খোঁজটা নাও। এই আকাশ ছেলেটা আবার কে? এটা ওই ছেলেটা যাকে ইরা ভালোবাসে। ওই ছেলেটা ওখানে কেন? তোকে তো এটা জানার জন্যই আমি কল করেছি। তুই তাহলে আমাকে কিছুক্ষণ সময় দে, আমি ব্যাপারটা তোকে জানাবো। ঠিক আছে আব্বু। এদিকে আকরাম ভাবতে থাকে, সাথে কিছু লোক লাগিয়ে দেয়। এই ছবিটা নিয়ে খোঁজ লাগাতো। এই ছেলেটা কে, আর ও দুবাইতে কেন গিয়েছিল? এদিকে লোকগুলো চলে যায়, সেজন্য আকরাম ইরার বাবাকে কল দেয়। কল রিসিভ করে। কল কেন দিলি আমাকে? তোর থেকে আমার কিছু তথ্য জানার ছিল। কিরকম তথ্য? আচ্ছা, আকাশকে তুই হঠাৎ দুবাই কেন পাঠালি? তোর কি মাথা খারাপ? আমি কেন আকাশকে দুবাইতে পাঠাতে যাব? আচ্ছা, রাখি তাহলে। এদিকে কল কেটে দেওয়ার পরে আকরাম ওর ছেলেকে আবারও কল দিয়ে সবটা বলে। আচ্ছা আব্বু, ওই ছেলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে নেই তো? থাকতে পারে। কিন্তু এখানে তো কেউ ওর পরিচয় জানে না, নাই ওর সম্পর্কে বেশি কিছু জানে। আমি এদিকে খোঁজ লাগাচ্ছি, তুই বরং ওখানে ওকে ফলো করতে থাক। ঠিক আছে আব্বু। আকরাম ওর কাজ করতে থাকে। অন্যদিকে আবির চলে আসে হোটেলে। পরের দিন আকাশকে ফলো করতে করতে চলে আসে ব্যাংকে। ওখানে ডেভিলের সাথে আকাশকে কথা বলতে দেখে। এইদিকে ব্যাংকে এসে আকাশ কার্ড নিয়ে বেরিয়ে যায়। তখন এই ডেভিল আকাশকে তুই চিনিস নাকি? কেন বলুন তো? তোমার কথা শুনে মনে হলো তুমি ওকে চিনো। আপনাদের দেশে একবার দেখা হয়েছিল, তখন ওই শেয়ার বাজার নিয়েই কথা হয়েছিল আমাদের মাঝে। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আকাশকে ফলো করতে করতে এয়ারপোর্টে চলে আসে। এইদিকে আকাশ নর্মাল গেট ছাড়া ভিআইপি গেট দিয়ে ভিতরে ঢুকে যায়। এতে আবির ওইখান থেকে হোটেলে চলে আসে। এদিকে আকাশ ওর দেশে চলে আসে। এসেই ও ইরাদের বাসায় আসে। আকাশকে দেখে ইরা তো অনেক খুশি, সাথে আকাশের বাবা মাও। আকাশ, এতদিন কোথায় ছিলি তুই? তোমার অপারেশনের টাকা তো জোগাড় করতে হবে আমাকে, সেজন্য আমি আসতে পারিনি। তা টাকা কি জোগাড় করতে পেরেছো? পেরেছি। তা অপারেশন কতদিন পরে? এই তো 3 দিন পরেই। তা বাবা মা কোনো অসুবিধা হচ্ছে না তো? এরা আমাদের অনেক সেবা যত্ন করেছে। এখন যেভাবে যত্ন করতেছে, বিয়ের পরেও যদি এরকমভাবে করে তাহলে তো আমাকে আর কাজই করতে হবে না। চিন্তা করবেন না আন্টি,
এখন যেভাবে আছি বিয়ের পরও আমি ঠিক সেইভাবেই থাকবো। ওরা কথা বলতে থাকে তখন ইরার বাবা মা ওখানে আসে। আসলে ওনারা বাহিরে ছিল। মাত্রই বাসে এসে আকাশকে দেখতে পাই। আকাশ, কখন এলে তুমি? এই তো 10 মিনিট হলো। তা অপারেশনের টাকা কি জোগাড় করতে পেরেছো? না আমি সব টাকা দেব? টাকা জোগাড় হয়ে গেছে। এত তাড়াতাড়ি এতগুলো টাকা তুমি জোগাড় করলে কি করে? সে আমি করে নিয়েছি। আচ্ছা, তোমার মায়ের অপারেশনের পরে তোমার সাথে আমার কিছু কথা আছে, সেই জন্য আমার অফিসে চলে আসিও। আচ্ছা, আমি চলে আসবো। এইদিকে আরও কিছুক্ষণ থেকে চলে আসে ওখান থেকে। এইদিকে আকাশ হসপিটালে চলে আসে ডক্টরের সাথে কথা বলার জন্য। সব কিছু অ্যারেঞ্জ করতে পেরেছেন তো? জি স্যার, সব কিছু করা হয়েছে, এখন শুধু অপারেশনের ডেট ঠিক করা বাকি। তাহলে আর দেরি কেন করছেন? আসলে অপারেশন যিনি করবেন ওনার সাথে কথা হয়েছে, উনি বলছে 3-4 দিনের ভেতর করে দিবে অপারেশন। উনি দেশের বাইরে আছে, কালকে উনি আসবে আমাদের হসপিটালে। এরপর আপনার মায়ের রিপোর্টগুলো দেখবে, রিপোর্ট দেখার পরে উনি ঠিক করে কবে অপারেশন করা যাবে। ঠিক আছে ডক্টর, আমি তাহলে এখন আসি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। কোনো অসুবিধা হবে না। এইদিকে চলে আসে ওখান থেকে। অন্যদিকে আবিরও দেশে ফিরে এসে আকাশের উপরে নজর রাখা শুরু করে। কখন কোথায় যায় কি করে এইসব তথ্য জোগাড় করতে থাকে। সবটা জোগাড় করা হলে তার মানে ওর মায়ের অপারেশন, সেই জন্য ও এত কিছু করতেছে। জি স্যার, তেমনই তো তথ্য পেলাম। কোন হসপিটাল? লোকটা আবিরকে হসপিটালের নাম বলে। আবির এরপর ওই হসপিটালে আসে। এসে ডক্টরের সাথে কথা বলতে থাকে। কি, ওর মতো ছেলের কাছে এতগুলো টাকা কি করে আসলো? এসব তো আমাদের দেখার বিষয় না। সেটা আমি জানি, কিন্তু ওর পোশাক দেখে আপনাদের কি একটুও সন্দেহ হয়নি এরকম একটা ছেলে এতগুলো টাকা অ্যারেঞ্জ করলো কিভাবে? সেটা দেখার বিয়ে আমাদের না। এরপর আবির কোনো কথা না বলে চলে আসে ওইখান থেকে। এসে ওর বাবাকে সবটা জানায়। ওর বাবা সবটা শুনে একটা শয়তানি বুদ্ধি ওর বাবার মাথায় আসে। আচ্ছা শুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? আচ্ছা, আমরা যদি কোনোভাবে অপারেশনটা বন্ধ করে দিই। তাহলে কিভাবে সম্ভব হলো বলো? ও তো সব টাকা দিয়ে দিয়েছে। আরে, যে ডাক্তার ওর মাকে অপারেশন করবে সেই ডাক্তারকে ভয় দেখাবো, এতে অপারেশন আর হবে না। কিন্তু আব্বু, ওর মায়ের এতটা সিরিয়াস অবস্থাও হয়নি যে অপারেশন না হলে ওর মা বাঁচবে না। তাহলে আর কি করা যায়? আচ্ছা, ইরার পছন্দ হচ্ছে গরিব পরিবারের ছেলে। আমাকে যদি এটাকে কাজে লাগাই, কিরকম? যেমন ধরো আমরা যদি ইরার কানে উঠিয়ে দিই আকাশ এই টাকা অসৎ পথে কামাই করে ওর মায়ের চিকিৎসা করিয়েছে, এটা যখন ইরা জানতে পারবে তখন তো আকাশকে ভুল বুঝবে। এর সাথে আকাশের মা যখন জানবে ওনার ছেলে অসৎ পথে টাকা কামাই করেছে, তাহলে কি বুঝতে পেরেছো কোথাকার পানি কোন জায়গায় গিয়ে গড়াবে? সাব্বাস বেটা, এতদিনে তুই আমাকে ভালো একটা বুদ্ধি দিয়েছিস। আমার মাথায় তো বুদ্ধি ভরা, শুধু কাজের সময় ঠিকভাবে বের হতেই চায় না। এখন যে বুদ্ধি বের হয়েছে সেই বুদ্ধি অনেক কাজের। তাহলে ওর মায়ের অপারেশনটা হয়ে যাক, এরপর আমরা আমাদের নতুন দাবার গুটি সাজাবো। এই জন্য বল আর ব্যাট দুটোই আমাদের হবে। ঠিক আছে বাবা, তাই হবে। এইদিকে পরে ডক্টর আসে, রিপোর্ট দেখতে থাকে। রিপোর্ট দেখে উনি অপারেশনের তারিখ ঠিক করে। এরপর ডক্টর আকাশকে অপারেশনের ডেট জানায়। ডেট জানার পরে আকাশ চলে আসে ইরাদের বাসায়। কি ব্যাপার, এখানে কেন? অপারেশন 2 দিন পরে হবে, সেজন্য কাল মাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তাহলে ওনারা বাকি সময় মাকে রেডি করে নিবে অপারেশনের জন্য। তাহলে কি আমি সবটা গুছিয়ে নিব? নিতে পারো, আমি তাহলে কাল এসে নিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। এসেছো যখন তুমি তাহলে খেয়ে যাও কিছু। আজকে না, অন্য একদিন। আরে আজকে বিরিয়ানি রান্না করেছে আম্মু। তো কি হয়েছে? তোমার তো পছন্দ, সেজন্য আমার সাথে চলো। আজকে না খেয়ে হয় না। তাছাড়া আমি নিচে খেলে তোমার বাবা মা দেখলে কী ভাববে বলো তো? বলবে এখনও বিয়ে হয়নি অথচ আমি। তাহলে আমি বরং বিরিয়ানি নিয়ে এখানে আসি, দুজনে একসাথে খেয়ে নিব। তুমি দেখতেছি বিরিয়ানি না খেয়ে ছাড়বে না। তুমি চলো তো আগে।
এইদিকে আকাশকে নিয়ে রুমে আসে, তারপর নিজ হাতে খাইয়ে দিতে থাকে। খাওয়ানো শেষ হলে আকাশ চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে আন্টি, আকাশ এসেছিল। কি বলেছে? বলেছে কাল আপনাকে হসপিটালে নিয়ে যাবে, সেজন্য আপনাকে যেন রেডি করে রাখি। সাথে কি কি নিব সেগুলো ব্যাগে নিয়ে রাখি। ও তো আমার সাথে দেখাও করলো না। কি করবেন বলুন? টাকা জোগাড় আর দৌড়াদৌড়ি করতে তো দিন শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া কাল তো আসবেই। আচ্ছা, আমি তাহলে ব্যাগ গুছিয়ে রাখবো। এদিকে রাতে আকাশ বাসায় ফিরে, তখন ওর বন্ধুরা ওর সাথে ছিল। কিরে, কতটুকু কি করতে পারলি? তুই তো কোনো কিছু আর জানালি না। চুপ করে আসিস কেন, কিছু বল। সবটা করা হয়ে গেছে। কাল মাকে নিয়ে হসপিটালে যাব, পরের দিন অপারেশন হবে। এতগুলো টাকা তুই জোগাড় করলি কি করে? এই তো কোনোভাবে তো করেছি। কোনভাবে সেটা তো বল। শেয়ার মার্কেট থেকে। তাই বলে এতগুলো টাকা কিভাবে সম্ভব হলো? সে অনেক কাহিনী। আমাকে এখন ঘুমাতে হবে, সকালে আবার যেতে হবে আমাকে। ঠিক আছে বন্ধু, তুই ঘুমা। তাছাড়া আমার কি আসবো তোর সাথে? তোরা অপারেশনের দিন আসলেই হবে। ঠিক আছে, চলে আসবো তাহলে। এদিকে পরের দিন আকাশ আসে ইরাদের বাসায়, তখন ইরার বাবা মা দুজনেই ছিল। তা আকাশ, তুমি কি এখনই বের হবে? জি আঙ্কেল। তা ইরাকে কি সাথে নেবে? ইরা যদি যেতে চায় তাহলে নিয়ে যাব। আচ্ছা, আমি বলে দেব ইরাকে যেন তোমাদের সাথে যাই। ওখানে কি হয় না হয় আমাকে জানায়ও। আমি অনেকবার বলছি টাকা লাগলে আমার থেকে নাও, তাও তুমি নিলে না। আমার মায়ের চিকিৎসা আমি অন্য কারো মাধ্যমে করাতে চাই না, সেজন্য আমি নিজে যা ছিল তা দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা হসপিটালের ডক্টর উপরে। আচ্ছা আকাশ, তুমি খেতে বসো, আমি খাবার দিচ্ছি। জি আন্টি, বসতেছি। তারপর ওনারা একসাথে খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে আম্মু, আমি তাহলে ওনাদের সাথে যাচ্ছি। তোমরাও কি আসবে নাকি? আমি তোর মাকে নিয়ে কালকে আসবো। কালকে কেন? আজকে আসলে কি সমস্যা? আজকে তো শুধু ভর্তি করবে, সেজন্য শুধু শুধু এতগুলো লোক ওখানে কি করবে? কথাগুলো ঠিক বলেছেন। আমি তাহলে ইরাকে নিয়ে গেলাম, আপনারা তাহলে কাল চলে আসবেন। হ্যাঁ, আসবো। যদি কোনো সমস্যা হয় আমাদের কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, জানাবো। তারপর বেরিয়ে আসে হসপিটালে। তারপর ওখানে আকাশের মায়ের জন্য আলাদা একটা কেবিন নেওয়া হয়, ওখানে ওনাকে রাখা হয়। তারপর ডক্টর এসে আকাশের মায়ের অবস্থা দেখতে থাকে। সবটা দেখে উনি সময় নির্ধারণ করে দেন, সাথে কি কি লাগবে এগুলোও বলে দেয়। আপনি তাহলে এগুলো ব্যবস্থা করেন। এখানে কি কি আছে? এখনও রক্ত আছে, যা আমরা ম্যানেজ করে রেখেছি। বাকি আছে ঔষধ, ইঞ্জেকশন, সেগুলো আপনি কিনে রেখে দিন এখন, যা অপারেশনের সময় রক্তের সাথে দিতে হবে। জি ধন্যবাদ আপনাকে। আপনি তাহলে বাকি টাকা জমা করে দিন। আচ্ছা ডক্টর, অপারেশন ঠিক কত টাকা খরচ হয়েছে? এই ধরুন 15 লক্ষর বেশি। কথাটা শুনে বাকিরা না যতটা অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় ইরা। কেননা ইরা ভেবেছিল 2-3 লাখ টাকার ভিতরে খরচ আসবে, সেজন্য তেমন একটা চাপ নেয়নি। কিন্তু এতগুলো টাকার কথা শুনে ইরা তো অবাক হয়ে যায়। এদিকে ডক্টর চলে যায় ওখান থেকে। ডক্টর যাওয়ার পরে আকাশ, তুমি এতগুলো টাকা জোগাড় করলে কিভাবে? ধার দেনা করে নিজের কাছে যা ছিল সেসব দিয়ে। তাই বলে এতগুলো টাকা? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না মোটেও। আকাশ, সত্যি করে বল, এতগুলো টাকা তুই কোথায় পেলি? চুপ করে আছিস কেন? তুই কোনো অবৈধভাবে এই টাকা নিয়ে আসলি না তো? বিশ্বাস করো বাবা মা, আমি যা করেছি সবই সৎ পথে করেছি। তাহলে এতগুলো টাকা কোথায় পেলি? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। আকাশ এসব ভাবতে থাকে কিভাবে এই ঝামেলা থেকে বের হবে। সেজন্য ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। আসলে মা, হয়েছে কি, কি হয়েছে তাড়াতাড়ি করে বল। আমি বাড়ি আর আমাদের কিছু জমি বিক্রি করে দিয়েছি। সেজন্য আমি 3-4 দিনের জন্য বাড়িতে গেছিলাম, যেন জমিগুলো বিক্রি করতে পারি। তার মানে তুমি তখন বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ ইরা, কারণ বাবা মাকে বললে মা তো কখনোই জমি বিক্রি করে ওনার চিকিৎসা করাতে দিবে না, সেজন্য আমি সত্যি কথাটা বলিনি। তাই বলে জমি বিক্রি করে দিবি? তোমাকে বাঁচানোর জন্য এর চেয়ে সহজ উপায় আমার কাছে ছিল না। এখন আমরা থাকবো কোথায়? আন্টি, আপনারা আমার সাথে আমার বাসায় থাকবেন। তাছাড়া এত বড়
বাড়িতে এমনিতেও আমি আর বাবা মা থাকি। আমি আকাশকে বলেছিলাম বিয়ের পর আমার বাসাতে যেন থাকে, আর সাথে করে আপনাদের যেন নিয়ে আসে আমাদের বাসায়। কিন্তু এতে লক্ষ্মী কি বলবে? সবাই তো বলবে তোমাকে বিয়ে করে ছেলে তার পুরো পরিবার নিয়ে তোমাদের বাসায় থাকতেছে। দেখুন আন্টি, কে কি বললো তা শুনে আমাদের কোনো কাজ নেই। তাছাড়া আপনারা আপনাদের একমাত্র ছেলের বউয়ের কাছে তো থাকবেন। কিন্তু তোমার বাবা রাজি হবে তো? বাবা তো রাজি আছে, শুধু আকাশকে বলেছে 1 বছরের ভিতরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মানে একটা সংসার চালানোর মতো 30,000-এর মতো টাকা ইনকাম করতে পারলেই হবে। আমার ছেলে তো এত টাকা কোথা থেকে ইনকাম করবে? একে তো আমার অপারেশনের জন্য সব বিক্রি করে দিয়েছে। এটা না হলে তো এই টাকাই ওকে ব্যবসা করার জন্য দিতে পারতাম। চিন্তা করবেন না আন্টি, একটা না একটা উপায় তো বের হবেই। তাছাড়া আমি তো আছি, এরকম পরিস্থিতি তৈরি হলে আমি না হয় আকাশকে টাকার ব্যবস্থা করে দিব, তাহলে ও ব্যবসা করবে। যদি এটা না হয়, তার উপর বাবা তো এমনিতেই আর ব্যবসায় দেখাশোনা করতে পারবে না। সেই জন্য বাবাকে বলে ওর হাতে কোম্পানির দায়িত্ব দিয়ে দিব। কিন্তু আকাশ তো এই প্রস্তাবে কখনোই রাজি হবে না। রাজি না হলে ওকে যে প্রতিষ্ঠিত হতে হবে, না হতে পারলে। বুঝলাম না তোমরা এসব নিয়ে কি শুরু করলে? মেয়েটা তোকে হারাতে চায় না বলেই তো তোর জন্য এত কিছু করতে চায়। চিন্তা করো না, আমি সময়ের আগেই দেখবে ওর বাবার সামনে সবটা নিয়ে হাজির হব। তাই যেন হয় আকাশ। সেজন্য একদম টেনশন নিবে না। ঠিক আছে, নিলাম না। এদিকে পরের দিন অপারেশনের ব্যবস্থা করে নেওয়া হয়। ইরার বাবা মা দুজনে আসে ওখানে। এইদিকে অপারেশন হতে থাকে, অন্যদিকে আকাশ আর ইরার বাবা বাসায় বসে আছে। আকাশ, তুমি দুবাইতে কেন গেলে? আমি কখন দুবাইতে গেলাম? তাছাড়া এই কথা আপনাকে কে বললো? আমি কিন্তু সবটা জানি। তুমি কেন গিয়েছো দুবাইতে, শুধু এটা আমি জানি না। তাছাড়া তুমি নিজেও জানো। কে বলতে পারে এই কথাটা? আমি এমনিতে কাজে এসেছি। তার মানে এটাই সত্যি? তা কেন এসেছো? আসলে আমি শেয়ারের কিছু টাকা পাবো, সে টাকা আনার জন্য গেছিলাম। তাই বলে দুবাইতে কেন? আসলে আমি লটারির মাধ্যমে কিছু শেয়ার কিনেছিলাম অনেক আগে। কয়েকদিন আগেই মেসেজ আসলো, সেজন্য আমি সে টাকা আনার জন্য গেছিলাম। কিন্তু তুমি পাসপোর্ট আর টিকিটের টাকা কোথায় পেলে? পাসপোর্ট আমার আগে থেকেই ছিল, শুধু টিকিটের টাকা বন্ধুদের থেকে জোগাড় করে নিয়েছি। সত্যি বলছো তো? জি, সত্যি বলছি। তখন এইদিকে ইরার বাবা আর কোনো কিছু বলেনি, কেননা উনি আকাশের কথা এখন পুরোপুরিভাবে বিশ্বাস করেনি। উনি যে বিশ্বাস করেনি সেটা আকাশকে কোনোভাবে বুঝতে দেয়নি। এদিকে কয়েক ঘন্টা পরে অপারেশন শেষ হলো। কিছুক্ষণ পরে ডক্টর বাইরে বের হয়। ডক্টর, অপারেশন শেষ নাকি আরও বাকি আছে? তাছাড়া মা এখন কেমন আছে? অপারেশন শেষ, আপনার মা ভালো আছে। এখন ওনার জ্ঞান ফিরেনি। আমরা ওনাকে আপাতত ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি। 12 ঘন্টা পরে ওনার জ্ঞান ফিরবে। ততক্ষণে ওনার সাথে কেউ দেখা করতে পারবেন না। কিন্তু মায়ের খাবার? ওটা স্যালাইনের মাধ্যমে খাওয়ানো হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। ডক্টর চলে যাওয়ার পরে ওনারা ওখানে বসে থাকে। তখন আচ্ছা আব্বু আম্মু, তোমরা বরং বাসায় চলে যাও। আন্টির তো 12 ঘন্টা আগে জ্ঞান ফিরবে না, তাহলে শুধু শুধু তোমরা এখানে থেকে কি করবে বলো? আঙ্কেল, এরা কিন্তু ঠিকই বলেছে। আপনারা বরং বাসায় চলে যান। জ্ঞান ফিরলে আপনাদের কল দিব, তখন আমি আসিয়েন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে খাবো, খাবার দিয়ে আসবো। ঠিক আছে আম্মু। এদিকে ওনারা চলে যায়। ইরার আম্মু বাসায় ফিরে কি কি রান্না করবে তা ভাবতে থাকে। অন্যদিকে ইরার বাবা অফিসে বসে আবিরকে কল দেয়। হঠাৎ ইরার বাবার কল দেখে আবির নিজেও অবাক হয়। কি ব্যাপার রফিক আঙ্কেল, আমাকে কেন কল দিচ্ছে? কিছু হয়েছে নাকি? আবির, কি হয়েছে বল? কল রিসিভ না করে কি এত ভাবছিস এরকম করে? রফিক আঙ্কেল কল দিয়েছেন? রিসিভ করে দেখ কি বলে। ঠিক আছে। এদিকে আবির কল রিসিভ করে কথা বলতে থাকে। কথা বলতে বলতে আচ্ছা আবির, দুবাইতে কি কোনো লটারির টাকা দেওয়া হয়েছিল এই সপ্তাহের ভেতরে? কই না তো আঙ্কেল, কিন্তু হঠাৎ এই প্রশ্ন আমাকে করছেন কেন? আচ্ছা, আকাশের সাথে তোমার কোন ব্যাংকে দেখা হয়? আবির এরপর একটা ব্যাংকের নাম বলে ওখানে
নামটা দেখে নামটা শুনে রফিক চৌধুরী অবাক হয়। অবাক হয়ে প্রশ্ন করে, এত বড় ব্যাংকে লটারির টাকা দেবে? এটা তো বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল কিছু কি ভাবছেন? তেমন কিছু না। এইদিকে কল কেটে দেয়। ওই ব্যাংকের ম্যানেজারকে ইরার আব্বু কল দেয়। স্যার, আপনার থেকে একটা তথ্য জানার ছিল। কীরকম তথ্য? আচ্ছা, আপনাদের ব্যাংকে কি কোনো ধরনের লটারির টাকা কি দেওয়া হয়েছিল? কই না তো, কিন্তু এই কথা আপনাকে কে বললো? না, আমি শুনলাম আর কি, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করা। তেমন কিছুই হয়নি। আচ্ছা স্যার, রাখি তাহলে। এরপর কল কেটে দেয়। তারপর ইরার বাবার কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। আকাশ যে মিথ্যা বলতেছে তা উনি ভালো করেই বুঝতে পেরেছেন, কিন্তু কেন মিথ্যা বলেছে তা উনি বুঝতে পারছেন না। আকাশ আমাকে এত বড় মিথ্যা কেন বলবে? আচ্ছা, আগে ওর মা সুস্থ হোক, তারপর আমি ওর সাথে বসে এই বিষয়ে কথা বলবো। এই ব্যাপারে কথা বলে নেব। এইদিকে পরের দিন সকালে ইরার বাবা মা খাবার নিয়ে আসে। এইদিকে আকাশের মায়ের জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার আগে আকাশ আর বাকিরা খেয়ে নেয়। তখন মায়ের জন্য কিছু খাবার রেখে দাও। আন্টি তো এসব খাবার খেতে পারবে না। খেতে পারবে না? আরে বোকা, তুমি ডক্টরের কাছে জেনে নিও, বুঝলে? ঠিক আছে, জেনে নিব। এদিকে ইরার বাবা মা আকাশের বাবা মার সাথে কথা বলতে থাকে। এরপর ওনারা বাসায় চলে আসে, সাথে ইরাও আসে। কেননা কয়েকটা দিন ইরা হসপিটাল থেকে নিজেই কেমন জানি অসুস্থ হয়ে গেছে। এইদিকে 7 দিন পরে আকাশ ওর মাকে নিয়ে ইরাদের বাসায় আসে। আকাশ, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। তাহলে ওনাদের রুমে নিয়ে যাও। ওনাদের রুমে নিয়ে এসে শুয়ে দেয়। তারপর বাকি কাজ করতে থাকে। তারপর আকাশ ওখান থেকে বেরিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে 1 মাস কেটে যেতে থাকে। 1 মাস পরে সেলাই কাটবে, সেজন্য আকাশ ওর মাকে নিয়ে আবারও হসপিটালে আসে। সাথে ইরাও আসে। এদিকে সেলাই কাটা হয়ে গেছে। আমি কিছু ওষুধ আর একটা ক্রিম লিখে দিচ্ছি। ওষুধ ঠিক মতো খাবে আর ক্রিম সেলাই করা জায়গাগুলোতে লাগাবে, এতে সেলাইগুলো তাড়াতাড়ি করে শুকাবে। ঠিক আছে ডক্টর। এরপর ওরা আবারও চলে আসে বাসায়। এইদিকে আকাশের পরিবার এখন ইরাদের বাসায় থাকতে থাকে। ওনারা এখন আর তেমন কোথাও যায় না। আকাশের বাবা মা ওনারা তেমন কিছু বলেও না। এইদিকে আকাশের পরীক্ষা শুরু হতে থাকে। অন্যদিকে বাবা, ও বাবা, কি হয়েছে বল? ওর মা তো এখন সুস্থ, তাহলে এবার আমাদের নিজেদের প্ল্যান কাজে লাগাই। কিন্তু ওরা তো সবসময় রফিকের বাসায় থাকে, বাসা থেকে বের হয় কিনা খবর লাগা। আমরা তাহলে তখনই আমাদের কাজ সেরে নেব। ঠিক আছে। এদিকে আবিরের লোক নজর রাখতে থাকে। এইদিকে পরীক্ষা শেষ হওয়ার 2 দিন পরে ইরার বাবা আকাশকে ওনার অফিসে আসার জন্য বলে। আমাকে ডেকেছেন আঙ্কেল? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? তুমি আসলে কে বলো তো? আমি কে মানে? ঠিক বুঝলাম না। আসলে তুমি যা তা তুমি দেখাতে চাচ্ছ না, আর তুমি যা দেখাতে চাচ্ছ সেটাই আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য তোমার কাছে জিজ্ঞাসা করা। আমি এখনো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। কিন্তু তুমি দুবাইতে কেন গিয়েছিলে? আপনাকে না বললাম আমি লটারির টাকার জন্য গিয়েছিলাম। কিন্তু তুমি যে ব্যাংকে টাকার জন্য গেলে, ওই ব্যাংকের ম্যানেজারের সাথে আমার কথা হয়েছে। ও আমাকে বলেছে। আপনাকে কে বললো আমি ওই ব্যাংকের টাকার জন্য গেছিলাম? আবির আমাকে বলেছে, তার সাথে ও আমাকে ভিডিও দেখালো। এখন আমি এটা জানতে চাই, তুমি কি তোমার আসল পরিচয় বলবে, নাকি আমি তোমার মাকে এসে সব বলে দেব? না আঙ্কেল, এরকমটা করবেন না। তাহলে বলো আমাকে, কি তোমার পরিচয় আর কি তুমি লুকাচ্ছ আমাদের কাছ থেকে? আগে বলুন, আমি আপনাকে যা যা বলবো সেগুলো আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না। ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। তাহলে শুনুন। এরপর আকাশ ইরার বাবাকে এমন কিছু কথা বলে যা শুনে ইরার বাবার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায়। কেননা এমন কিছু কথা যা উনি বিশ্বাসই করতে পারছেন না, কিন্তু তাও বিশ্বাস করে নিল সবটা শোনার পরে। আমি তোমাকে 1 বছরের সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তখনই সবটা বলে দিতে। ইরা যদি এই সত্যিটা জানে তাহলে ও আবার বিয়ে করতে চাইবে না। ইরা কেন চাইবে না? কেননা ইরা তখন বলবে আমি ওর সাথে চিট করেছি। তা আমি বুঝে নেব। আমি 1 সপ্তাহের ভেতরে তোমাদের বিয়ে দেব।
কিন্তু 1 বছর তো হতে আরও কয়েকটা মাস তো বাকি আছে। সেটা আমি জানি, কিন্তু এখন মাস হিসাব করলে চলবে না। আমি ইরার সাথে কথা বলে তোমাদের বিয়ের দেওয়ার ব্যবস্থা করি। যেমনটা আপনার ইচ্ছে। এদিকে ইরার বাবা পাশে এসে সবার সাথে কথা বলতে থাকে, তখন ইরাও আসে। কি নিয়ে কথা হচ্ছে আব্বু? তোর বিয়ের ব্যাপারে। আমার বিয়ে মানে? কার সাথে? আকাশের সাথে, তাও এই সপ্তাহের ভেতরে। কিন্তু তুমি তো বলেছিলে ও। সেসব তোকে ভাবতে হবে না, তুই বরং শপিং করতে যা এখন, সাথে আকাশকেও নিয়ে যাস। সত্যি বলছো তো আব্বু? হ্যাঁ, আমি সত্যি বলেছি। এইদিকে ইরা আকাশকে কল দিয়ে সবটা জানায়। আকাশও এমন ভাব ধরেছে মনে হয় কোনো কিছুই জানে না আকাশ, সেজন্য চুপ করে আছে। তুমি তাহলে শপিং মলে চলে আসো, আমি ওখানেই আসতেছি। ঠিক আছে। একটু পরে ওরা শপিং মলে এসে সবার জন্য সবটা কিনতে থাকে। এদিকে আবিরের লোকগুলো আবিরকে কল দিয়ে সবটা বলতে থাকে। তোরা শিওর তো? জি বস, কিন্তু বিয়ের শপিং নাকি ওরা এমনিতে শপিং করতে এসেছে সেটা এখনো তো বুঝতে পারছি না। তাহলে ভালো করে খোঁজ নে। জি বস, তাই করতাছি। এইদিকে ওদের কথা তো শেষ, অন্যদিকে আকাশ আর ইরা শপিং শেষে বেরিয়ে পড়ে। তখন উফ, আমি ভাবতেও পারিনি বাবা তোমাকে এত তাড়াতাড়ি মেনে নিবে। আমি নিজেও ভাবতে পারিনি উনি এত তাড়াতাড়ি সবটা জেনে ফেলবে। মানে কি? তেমন কিছু না, এখন তুমি বাসায় যাও, আমি ঠিক সময় চলে আসব। তুমিও চলো আমার সাথে বাসায়। আমি এখন বাসে আসলে লোকে কি বলবে? লোকে কোনো কিছুই বলবে না, তাছাড়া আমাদের বিয়ে হবে, এখানে লোকে কি বললো এটা নিয়ে ভেবে বা আমাদের তো কোনো কাজ নেই। আচ্ছা, কয়েকটা দিনের পরে তো বরাবরই তো তোমাদের বাসায় আমি চলে আসতেছি, তখন তো তুমি আমাকে বের হতে দিবে না। সেজন্য এই কয়েকটা দিন না হয় বন্ধুদের সাথে কাটাই। ও তুমি এখন আমাদের অন্য মেয়েদের সাথে তুলনা করছো? আরে বিয়ের পর তো এরকমই হয়, স্ত্রীরা তাদের স্বামীকে বাসা থেকে বের হতে দেয় না, নয় বন্ধুদের সাথে আড্ডা দিতে দেয়। চিন্তা করো না, আমি তোমাকে সেগুলো কোনো কিছুই করতে নিষেধ করব না। সত্যি বলছো তো? দেখো পরে আবার পোল্টি মেরে বসো না। আর একবার বকবক করলে তোমার খবর হয়ে যাবে বলে দিলাম। ঠিক আছে, আর কয়েকটা দিনের ব্যাপার, তোমাকে বাসে নামিয়ে দিয়ে আমি ফিরে আসবো। আচ্ছা চলো তাহলে। এরপর ওদের কাজ সেরে নেয়। এইদিকে ইরার বাবা বাড়ি সাজানোর জন্য লোক নিয়ে এসে সাজাতে থাকে। তখন আবিরের লোকেরা ওদের মধ্যে একজনের সাথে কথা বলে শিওর হয়ে ওখানে বিয়ের ফাংশন চলতেছে, তাই ওরা দেরি না করে আবিরকে কল দেয়। স্যার, এখানে তো বিয়ে হচ্ছে। কার বিয়ে? কার আবার? আকাশ আর ইরার। তোরা ঠিক বলছিস তো? জি বস, বাড়িটাও সাজানো হচ্ছে। ঠিক আছে, তোরা নজর রাখতে থাক। এইদিকে আবির রাগে একদম ফেটে যাচ্ছে, তখনই ওর বাবা ওখানে আসে। কি হয়েছে আবির, এভাবে রেগে বসে আছিস কেন? ইরার বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখনো হয়নি। সেটা তো জানি না, কিন্তু এই বিয়ে আমাদের তো আটকাতেই হবে। সেটা তো করতে হবে। এখন তুই আমাকে এটা বল, আকাশের সম্পর্কে তুই কি কি তথ্য জোগাড় করতে পেরেছিস? এই যে দেখো। আকরাম সবটা দেখার পরে, এর সাথে আরো কিছু ফেক তথ্য জড়িয়ে দাও। কিন্তু ইরার পরিবার কি সেসব বিশ্বাস করবে? বিশ্বাস না করলেও বিশ্বাস করাতে বাধ্য করব। কিন্তু কিভাবে? সেটা তুই আমার উপরে ছেড়ে দে। আমরা বিয়ের দিন যাব ওই বাড়িতে, তারপর শুরু করব আমাদের খেলা। ঠিক আছে বাবা। এদিকে আবির আরও কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে ফেলে, যা নিজের কাছে রেখে দেয়। এইদিকে দুদিন পরে আকাশ আর বন্ধুরা চলে আসে। এদিকে ইরা বউ সেজে বসে আছে, অন্যদিকে সব কিছু ঠিকঠাকই চলছিল। এর ভিতরে আবির আর ওর বাবা আসে ওখানে। ওনারা আসার পরে কি কি হয়েছে তা তো আপনারা সিজন 1-এর প্রথম পর্বে জেনেছেন, সেজন্য এখন নতুন করে আর বলতে চাই না। ওনাদের বিয়ের শেষের দিকটা থেকে আমরা এখন শুরু করব আবার গল্পটা। অনেকে এখনও বুঝতে পারছেন না আসলে আপনার গল্পের প্রথমে ইরার বিয়ে দিয়ে পড়েছেন, কিন্তু ওদের বিয়ে শুরু কিভাবে হলো তা এই পুরো গল্পে আপনারা অতীতের কাহিনীগুলো জানতে পেরেছেন। এখন আমরা ওদের বিয়ে শেষের দিক থেকে বর্তমান শুরু করি। বর্তমান
আবির আর ওর বাবা আশাতে পুরো বিয়ে বাড়িতে এখন বলা বলি শুরু হয়ে গেছে, কেননা অনেকে ধরে নিয়েছে আকাশ বিয়ের আগে অনেক কিছু করেছে বা এর আগেও বিয়ে করেছে, এমনই কিছু ওনারা ভেবে নিয়েছেন। সেজন্য পুরো বিয়ে বাড়িতে সবাই বলা বলি করতে থাকে এই দিকে। তোরা এখানে কেন এসেছিস? আমরা এসেছি তোকে কিছু সত্যি কথা বলার জন্য। কি রকম সত্যি? তুই কি আকাশের পুরো পরিচয় জানিস? সেসব জেনে তোর কি কাজ শুনি? তোর তো সবটা জানা উচিত। সেসব জেনে তোর কি কাজ শুনি? আমি তো বুঝতেই পারছি না, কি কার জানা উচিত? হ্যাঁ আন্টি, এতক্ষণ ধরে তো আপনাকেই খুঁজতেছি আমি। কেন, কি হয়েছে? আপনি কি জানেন আপনার ছেলে যে আপনার অপারেশন করিয়েছে সেই টাকাও ও কোথা থেকে পেল? হ্যাঁ জানি তো। কি করে জানেন? মানে আমি বলতে চাইছি কিভাবে দিল টাকা? আমাদের বাড়ি আর জমি বিক্রি করে টাকা জোগাড় করে সে টাকা দিয়ে আমার অপারেশন করিয়েছে। আসলে ও কি সত্যি? আমি এত কিছু বলতেছি না, তুই এখানে কেন আসলি? তাছাড়া আকাশ টাকাটা কিভাবে জোগাড় করলো না করলো তা আমি তোর থেকে জানতে চাইনি। আমি তো এসেছি আকাশের সত্যিকারের পরিচয় দিতে। আকাশের বাবা মা তো ওনারা, এর বাইরে আর কি পরিচয় আছে? পরিচয় তো আছে। কি পরিচয়? আকাশ একটা ফ্রড ছেলে, ফ্রড করে ও শেয়ার মার্কেটের মালিক হয়েছে। আবিরের কথা শুনে ইরার মা আকাশের বাবা মার সাথে ইরাও অবাক হয়। ইরার বাবা সবটা জানে, সেজন্য উনি তেমন কিছুই বলেনি। আকাশ, কথাটা কি সত্যি? কোন কথাটা? তুমি নাকি ফ্রডগিরি করছো? আমি কোনো ফ্রডগিরি করিনি। তাছাড়া আমি শেয়ার মার্কেটের মালিক, এটা ঠিক, কিন্তু ফ্রড তো আমি নয়। আবিরও শেয়ার মার্কেটের মালিক, এতে তোর সমস্যা কি? কেন, তুই না বলেছিস কখনো কোনো ধনী ছেলেকে বিয়ে করবি না? তাহলে এখন? ধনী ছেলেকে বিয়ে করব না এই জন্য বলেছি, কারণ ওরা গরিবদের পছন্দ করে না, নাই ওদের কথার কোনো গুরুত্ব দেয়। কিন্তু যে ছেলে ধনী হওয়ার সত্ত্বেও গরিবদের মতো করে জীবনযাপন করেছে, আমার সব সময় খেয়াল রেখেছে, তাকে আমি ঘৃণা করব কিভাবে? ও তো কখনো টাকা নিয়ে বড়াইও করেনি যতটা তুই করেছিস। এখন তো আমার আরও গর্ব হচ্ছে যে আমার হাজবেন্ড একজন শেয়ার মার্কেটের মালিক। কিন্তু ও মালিক কিভাবে হলো সেটা তো জিজ্ঞেস করো ওকে। তা আমি পরে জেনে নিব ওর থেকে। তুই এখন এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। ইরার পাশে আমি আছি, দেখি তুই ওর কি ক্ষতি করতে পারিস। এইদিকে আবির আর ওর বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওদের বের করে দেওয়ার পরেই আকাশ আর ইরার বিয়েটা দিয়ে দেওয়া হয়। এইদিকে পরিবারের সবাই বসে আছে, তখন রাত ঠিক 9টা বাজে। আকাশ, এইসব কি শুনতেছি আমি? যা জেনেছ আর যাই শুনেছ সবই সত্যি। কিন্তু এইসব হলো কি করে? গত 1 বছর ধরে। কিন্তু তুই এই কথাগুলো এত মাস লুকালে কেন? তুমি তো বলেছিলে ধনীদের দেখতে পারো না, সেজন্য লুকিয়েছি আমি। আচ্ছা রুমে আসো, আজকে তোমার থেকে জেনেই ছাড়বো কিভাবে তুমি মালিক হলে। কিন্তু ওনাদেরও তো শুনতে হবে। ওনাদের আমি পরে বলবো, আগে তুমি আমাকে শোনাও। ঠিক আছে, চলো তাহলে। বাসঘরে ওরা বসে আছে। প্রথম যা যা হয় ওরা তাই তাই করে। এরপর সব কাজ তো শেষ, এবার বলতে শুরু করো। রাত এখন 10টা 30। তো কি হয়েছে? এখন বলা শুরু করলে তো 2 ঘন্টা পার হয়ে যাবে। এতে সমস্যা কি? কাহিনী বলে যদি সময় পার করে দেই তাহলে বাসর করবো কখন? তাহলে সংক্ষিপ্ত করে বলো, যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি তুমি বাসর শুরু করতে পারবে। ঠিক আছে, শোনো তাহলে। কয়েক বছর আমি একটা পত্রিকা পড়ছিলাম, তখন আমি ওখানে কিছু ভুল দেখতে পাই। সেজন্য আমি পত্রিকা নিয়ে ওদের অফিসে যাই। ওখান থেকে বলা হয়েছে শেয়ার মার্কেট থেকে। ওদের যেভাবে লিখে দেওয়া হয়েছে ওরা ঠিক সেভাবেই লিখেছে। পরে তুমি কি করলে? আমি এরপর ওই শেয়ার মার্কেটে এসে ওই কোম্পানির মালিকের সাথে কথা বলার জন্য চেষ্টা করি, কিন্তু আমি প্রথমত 2-3 বার ব্যর্থ হই। কিন্তু পরের দিন আমি ওনাদের বাড়িতে আসি সরাসরি। তারপর কি হলো? বাড়িতে প্রথমত ঢুকতে পারিনি, সেজন্য দারোয়ানকে কিছু টাকা দিয়ে আমি ভিতরে আসি। দারোয়ান তোমাকে ভিতরে আসতে দিল? দিল। এরপর যখন ভিতরে আসি তখন ওই কোম্পানির মালিকের সাথে আমার দেখা হয়। এই ছেলে, তুমি কে? এখানে কিভাবে আসলে? স্যার, আমি এসেছি আপনার কোম্পানির শেয়ারের দাম যা লিখেছে
আর যেভাবে ক্যালকুলেট করেছে এতে আপনার 70 কোটি টাকা লস হবে। আমি ঠিক বুঝতে পারিনি তোমার কথাগুলো। স্যার সমস্যা হচ্ছে আপনারা 4 দিন আগে খবরের কাগজে আপনাদের শেয়ারের দাম আর বাকি যে তথ্য দিয়েছেন ওই তথ্য সম্পূর্ণ ভুল স্যার। তুমি কি করে বুঝলে সবটা ভুল ছিল? আমি আপনাকে বলতেছি, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, বলো। এরপর আকাশ ওনাকে সবটা বুঝাতে থাকে। সবটা বুঝতে পেরে উনি সত্যি অনেক অবাক হয়। এত বড় ভুল আমার দ্বারা হলো কি করে? সেটা তো আর আমি জানি না। কিন্তু এত কিছু বুঝলে কি করে? তাছাড়া তুমি কি করো? আমি শেয়ার মার্কেটের উপর পড়াশোনা করতেছি, সেজন্য আমি ভুলটা ধরতে পেরেছি। তুমি আমার অনেক বড় উপকার করলে। আমি তোমাকে একটা চাকরি দিব, তুমি করবে তো চাকরি? হ্যাঁ স্যার, অবশ্যই করব চাকরি। এরপর আকাশও কোম্পানিতে চাকরি করতে থাকে 2-3 মাসের মতো। তুমি তো চাকরি নিলে, কিন্তু মালিক হলে কি করে? 2 মাস পরে একদিন স্যার আমাকে ডেকে পাঠায়। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আমি চাই তুমি এই কোম্পানির দায়িত্ব নাও। আমি ঠিক বুঝলাম না। আমি পুরো পরিবার নিয়ে দুবাইতে চলে যাব, সেজন্য তুমি আজ থেকে এই কোম্পানি দেখাশোনা করবে মালিক হয়ে। যা লাভ হবে তার অর্ধেক তুমি নিবে, বাকি অর্ধেক আমাকে পাঠিয়ে দিবে। জি স্যার, তাই করব। আমি তাহলে অফিসে জানিয়ে দিচ্ছি ব্যাপারটা, তুমিও সাথে চলো আমার। ঠিক আছে, চলুন তাহলে। এরপর উনি আকাশকে সাথে করে নিয়ে আসে। তারপর ওখানে আকাশের কাছে সবটা বুঝিয়ে দিয়ে চলে যায়। তার মানে তুমি পুরোপুরি লাভের টাকা পাচ্ছ না? না, কোম্পানি ওনার নামে, শুধু আমি দেখাশোনা করি, আর বাকিটা তো বুঝতেই পারলেই। আচ্ছা, একটা কথা বলো তো, যদি উনি কখনো এসে কোম্পানি তোমার থেকে বুঝে নেয়, তাহলে তুমি কি করবে তখন? কি আর করব, সবটা লিখে দিব ওনাকে। আচ্ছা, তুমি এখন কত টাকা ইনকাম করো? এই তো মাসে 20 থেকে 30 লক্ষ টাকা। কি, এতগুলো টাকা? জি ম্যাডাম, উনি যদি কখনো কোম্পানি বুঝে নেয় আমি এতগুলো মাসে যে টাকা রোজগার করেছি, এই টাকা দিয়ে আমি নিজে একটা কোম্পানি চালু করে নিতে পারবো। তার করতে হবে না। কেন কেন? উনি তোমাকে বের করে দিলে তুমি আমাদের কোম্পানি দেখাশোনা করবে। ঠিক আছে, তা পরে দেখা যাবে। এখন তো বুঝলে কিভাবে হলাম। তা কয়টা বাজে দেখো তো এখন? এই তো 12টা বাজে। বেশি রাত তো হয়নি। এখন তুমি তোমার কাজ শুরু করো। কিসের কাজ? যে কাজ করার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলে, সে কাজ। ও, আমি তো ভুলেই গেছিলাম। ভাগ্য ভালো তুমি মনে করে দিয়েছো। ভুল করেছি মনে হচ্ছে। কিছুটা তো ভুল করেছো, এবার সেটা আমি শুধরে নিব এখন। ঠিক আছে, নাও তাহলে। এরপর শুরু হয় বাকি কাজ, যা আপনারা না জানলেও চলবে। যা যা আপনাদের জানানোর দরকার ছিল তা আপনাদের আমি বলেছি, কোনো কিছুই বাকি রাখিনি। পরের দিন সকালবেলায় এই আকাশ, উঠো। এই উঠো তাড়াতাড়ি। সকাল 8টা বাজে। আর কতক্ষণ ঘুমাবে? আর একটু ঘুমাই মা। কি, আমাকে তোর কোন দিক দিয়ে মা বলে মনে হয়? আমি ভেবেছিলাম মা এসেছে। বিয়ে করে বউকে কেউ ভুলে গেলে? ব্যাপারটা আসলে সেরকম না। তুমি দেখে একদম রেডি হয়ে গিয়েছো। আমি নিচে যাচ্ছি খাবার বানাতে, তুমি গোসল করে নিচে আসো। ঠিক আছে, যাও তাহলে। আমি তাহলে গোসল করে নিচ্ছি। তাড়াতাড়ি করো। এইদিকে ইরা নিচে এসে খাবার বানাতে থাকে, অন্যদিকে আকাশও ফ্রেশ হয়ে নিচে নামে, খাবার খেতে থাকে। এদিকে কাজের লোক তো আছে, কিন্তু তাও ইরা রান্না করতে এসেছে। কেননা বিয়ের পরে প্রথম রান্না করে নিজের স্বামীকে খাবে, এটা তো অনেক মেয়েরই আশা থাকে, যেন প্রথমে তার হাজব্যান্ড তার রান্নার প্রশংসা করে। ঠিক তাই হয়েছে। বাহ, রান্না তো অনেক ভালো হয়েছে। কে রান্না করেছে? কে আর করবে, আমি সকালে উঠে তোমাকে খাওয়াবো বলে রান্না করেছি। সত্যি অনেক মজা হয়েছে। আর একটু দিব? হ্যাঁ, দাও তাহলে। তা আকাশ, তুমি এতগুলো মাস এই কথাটা গোপন কেন রাখতে গেলে? আব্বু, থাক না এসব কথা। তোকে কি সবটা বলেছে? হ্যাঁ আব্বু, তাছাড়া এখন আর কোনো সমস্যা নেই। সমস্যা তো করবে আবির আর ওর বাবা। চিন্তা করবেন না আঙ্কেল, আমি সবটা সামলে নিব। আপনি এই ব্যাপারে একটুও চিন্তা করার কোনো দরকার নেই। তারপরেও তোমাদের তো সাবধানে থাকতে হবে। তা নিয়ে টেনশন করতে হবে না। ওদের বাপ বেটাকে কীভাবে সাহায্য করতে হয় তা আমি জানি।
আপনি শুধু আপাতত অফিসে যাওয়া কয়েকটা দিন অফ রাখুন, আমি এর ভিতরে পরিস্থিতি কিছুটা সামলে নিব। কিন্তু এতে অফিস চলবে কি করে? ও আপনি আমার উপরে ছেড়ে দিন, আমি সবটা সামলে নিব। আচ্ছা আকাশ, তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের এই বাড়িতে থেকে যাও না। কিন্তু তা কী করে হয়? বাবা মা কি রাজি হবে? বেহান, আপনি তো কিছু বলেন। আমরা এই বাসায় থাকলে লোকে কি বলবে বলুন? লোকে তো বলবেই। তাছাড়া আপনারা যদি ইরাকে নিয়ে যান তাহলে তো আমরা বড্ড একা হয়ে যাব। আমাদের দেখাশোনা করার জন্যও তো লোক লাগবে। বিয়াইন, ইরার বাবা কিন্তু ঠিক বলেছে। আমাদের পরিস্থিতি তো দেখলেন, যদি আপনাদের কিছু হয়ে যায় তখন দেখাশোনার জন্য তো কেউ নেই। তোমার পরিবার থাকলে ইরাও তো এখানে থাকবে। এত এত করে আমাদের বাসায় সবাই খেয়াল রাখতে পারবে। আকাশ, বাবা মা ঠিক বলেছে, তুমি রাজি হয়ে যাও। যদি আমার বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। আব্বু আম্মু প্লিজ, আপনারা রাজি হয়ে যান। আপনারা যখন এত করে বলছেন তখন আমরা এই বাসায় থাকবো। আলহামদুলিল্লাহ। তাহলে বিহান, আমি এবার অফিসে যাই, আপনারা থাকুন তাহলে। ঠিক আছে, সাবধানে যাবেন। আকাশ, তুই ওর সাথে করে যা। আমাকে তো যেতেই হবে, চলুন বাবা। হ্যাঁ চলো তাহলে। এদিকে ওনারা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আবির আর আকরাম তো বসে আছে। আব্বু, তুমি ওদের ছেড়ে দিবে নাকি? ওদের তো একটা শিক্ষা দিব আমি, তবে একটু ধৈর্য ধরতে হবে। কোনো মতে মাথা গরম করা যাবে না। কেন আব্বু? দেখ, আগে রফিক চৌধুরী ছিল, এখন ওদের সাথে আকাশ আছে। আর শেয়ার বাজারের লোকদের সাথে সব ধরনের সম্পর্কিত। সেই জন্য আমরা চাইলেও কোনো কিছু করতে পারবো না। ও যদি শেয়ার একবার অফ করে দেয় তাহলে কি হবে বুঝতে পারছিস তো? কি আর হবে, বড়জোর কোম্পানি লস হয়ে থাকবে। যারা লস করতে চাইবে না তারাই ওর পক্ষে থাকবে। সেই জন্য বুঝতেই পারছিস, ওর হয়ে অনেক লোক থাকবে। কি আর হবে, বড়জোর কোম্পানি লস হতে থাকবে। বসে থাকবো কেন, আমরা তো কোনো কিছু একটা করবই। কিন্তু কি করবে তুমি? তুমি তো কিছুই বলছো না। সব রকম ডিসিশন সব সময় নেওয়া যায় না, এর জন্য একটু অপেক্ষা তো করতেই হয়। তুই শুধু অপেক্ষা কর, সময় হলে আমি তোকে সব জানিয়ে দিব। আপাতত আমাদের কোনো লোক হায়ার করতে হবে যেন ওদের মেরে ফেলতে পারে। আচ্ছা, আমি কি ডেভিলের সাথে কথা বলবো? সন্দেহ হয় না, তবে ওই ডেভিলের সাথে তো সব ধরনের লোকের যোগাযোগ থাকবেই। তুই তাহলে খোঁজ নেওয়া শুরু কর। ঠিক আছে। পরের দিন আবির ডেভিলের সাথে আসে, যোগাযোগ করে। ডেভিল আবিরদের বাসায় আসে। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব কেন? আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? শেয়ার তো 5 দিন পরে দেওয়া হবে। আমরা এই ব্যাপারে কথা বলতে চাই না। তুই আকাশকে কিভাবে চিনিস? কত দিতে হবে? এই তো 10 কোটি মতো। কি বলিস, এত টাকা? আসলে পুরো পরিবারকে মারতে হবে। এরকম হলে তো বুঝতেই পারছেন। তাছাড়া রেট আরও বাড়তেও পারে। রেট কেন বাড়বে? মাই তো বলেছিল তুই 10 কোটিতে হয়ে যাবে। সেটা তো অনুমান করে বলেছি। তাছাড়া আমি তো সত্যিকারের মাফে নই যে সবটা জানবো। ঠিক আছে, দিব টাকা। তা যে মারবে তার সাথে যোগাযোগ করব কি করে? আপনি আমার সাথে যাবেন, ওখানে সরাসরি কথা বলে নেবেন। ঠিক আছে, তাই হবে। এখন তাহলে তুই আসতে পারিস। ঠিক আছে, চললাম আমি। ডেভিল ওর কাজে চলে যায়। অন্যদিকে আবির তখন থেকে ওর বাবাকে সবটা জানায়। যত টাকা লাগে আমার কোনো আপত্তি নেই, তবে ওদের কাউকে আমি বাঁচতে দিব না। কিন্তু আব্বু, ইরাকে যে আমরা চাই। চিন্তা করিস না, ওকে তুই পেয়ে যাবি সময় মতো। এইদিকে আকাশ আর ইরার বাবা অফিসে কাজ করতে থাকে। তখন ওখানে ডেভিল আসে। তবে ডেভিল এটা জানে না কাদের মারার সুপারিশ ও নিয়ে এসেছে ডেভিল আসাতে। কি ব্যাপার, আপনি এখানে কেন? এসেছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। কি কথা, তাড়াতাড়ি করে বল। দেখুন, আর 4 দিন আছে সময়। যদি আপনারা একটি বাড়ির জন্য টাকা ইনভেস্ট করতেন তাহলে আপনাদের অনেক অনেক লাভ হতো। বললাম না আমরা কোনো রকম টাকা ইনভেস্ট করব না। আপনি চাইলে একটিবার আমাদের প্রোফাইল চেক করে দেখতে পারেন।
তার কোনো দরকার নেই, আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার, চলি। ডেভিল চলে যাওয়ার পরে লোকটা এতবার করে এসেছে, বারবার ফিরিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে? কি করব বলুন? ওকে যদি ফিরিয়ে না দিই আমরা, তাহলে ও আরও বাড় বেড়ে যাবে। তাছাড়া এটা ওর কাজ, লোকের থেকে টাকা নিয়ে শেয়ারে কাজে লাগানো নাম করে সব টাকা ও নিজে মেরে দেয়। তাহলে ও যে কোম্পানির হয়ে আসে, ওটা ভুয়ো কোম্পানি। এই নামে আমাদের দেশে তো দূরের কথা, বাইরে কোনো দেশেও এই নামে কোনো কোম্পানি নেই। তুমি এত কিছু জানো কি করে? আমি শেয়ার মার্কেটের মালিক, আর আমি যদি না জানি কোন কোন কোম্পানি শেয়ারে কাজ করে, তাহলে আর কে জানবে বলেন? এটা অবশ্যই তুমি ঠিক বলছো। তাহলে ওকে পুলিশের হাতে কেন ধরিয়ে দিচ্ছ না? ওকে এখন পুলিশে দিলে যারা ওর মাধ্যমে শেয়ার বাজারে টাকা দিয়েছে, ওরা যখন জানতে পারবে, তখন তো হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। যদি লস হয় তাহলে ওনারা তা সামলে নিতে পারবে, কিন্তু যদি শুনে যাকে টাকা দিয়েছে সে লোকটা ধোঁকাবাজ, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন তো? এত কিছু তো আমি ভেবে দেখিনি। না ভাবলেও ভাবতে যে হবে। দুপুরের খাবার খেতে হবে তো এখন, তাই নিচে চলো, রেস্টুরেন্টে খেয়ে আসি। তোমাদের কোথাও যেতে হবে না। আচমকা হঠাৎ ইরা এভাবে আসাতে আকাশ ও ইরার বাবা দুজনেই অবাক হয়, কেননা ইরা যে এখানে আসবে তা ওনারা জানতে পায়নি। ইরা দেখে এ কি ইরা, তুই এখানে কেন? আমারও তো সেম প্রশ্ন, তুমি এখানে কেন? তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমায় কি বলেছি খাবার আনতে? এটা আমার দায়িত্ব। আচ্ছা, খাবার যখন এনেছি তখন আর আমরা বাইরে কেন খাবো? অফিসেই খেয়ে নেই। সেটাই ভালো হবে। তাহলে দুজনে ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণে খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি তাহলে। এদিকে ইরার বাবা ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। এই সুযোগে আকাশ ইরাকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু দেয়। আচমকা এভাবে জড়িয়ে ধরে চুমু দেওয়াতে ইরা তো ভ্যাবাচাকা খায়। কি করছো? এটা অফিস। আমিও জানি এটা অফিস। বাসায় তো করোই, এখন এখানেও কি করবে নাকি? তাছাড়া কেউ দেখে নিলে কি করবে? দেখবে না কেউ, দরজা লক করা। তাছাড়া আমি আমার বউকে ধরেছি, এতে কার কি এসে যায়? তাছাড়া তুমি যতদিন এভাবে আসবে ততদিন এভাবে কিস পাবে। সত্যি বলছো তো? জি ম্যাডাম, সত্যি বলছি। তাহলে প্রতিদিন আমি আসব। এটা কি হলো? ভেবেছিলাম ওকে ভয় দেখে এখানে আসা আটকাবো, কিন্তু ও তো দেখি উল্টো খুশি হয়ে যাচ্ছে। তুমি কি ভেবেছো আমাকে এভাবে ভয় দেখিয়ে বাইরে খেতে যাবে আর মেয়েদের সাথে টাঙ্কি মারবে? তা তো আমি কখনো হতে দিতে পারি না। কি ভাবছো এমন করে? কোনো কিছুই না। তাছাড়া তুমি নিজেও তো কিছু একটা ভাবছো। তাড়াতাড়ি ছাড়ো, বাবা তো এখনই বের হবে। আকাশ ছেড়ে দিয়ে একটা পাশে এসে দাঁড়ায়। এদিকে ইরার বাবা বের হয়ে দেখে ইরা এখনো খাবারের প্লেট রাখেনি। কি ব্যাপার এরা, খাবার কোথায়? তুমি বসো, খাবার দিচ্ছি আমি। আর এই যে হনুমানের মতো দাঁড়িয়ে না থেকে ফ্রেশ হয়ে আসো। কি আমি হনুমান? দেখেছেন আব্বু আমাকে কিভাবে অপমান করছে? তুমি যাবে নাকি আমি তোমার খাবার নিজেই নিয়ে খেয়ে ফেলবো? তুমি যে খেয়ে আসোনি সেটা আমি জানি, সেজন্য চলো ফ্রেশ হয়ে আসি দুজনে। তুমি যাও, ফ্রেশ হও, ততক্ষণে আমি খাবার ঠিক করে নিই। এদিকে ওরা এক একে ফ্রেশ হয়ে খাবার খেতে ব্যস্ত। এইদিকে আকাশ সুযোগ বুঝে ইরাকে খাইয়ে দেয়। ইরাও চুপচাপ কোনো শব্দ না করে খেয়ে নেয়। এবার আকাশকে খাইয়ে দেয়। এভাবে খাওয়ানো শেষ হলে আমি তাহলে যাই। সাবধানে যাবি। তুমি কিন্তু বাসে পৌঁছে কল দিয়ে জানিয়ে দিও। ঠিক আছে, জানাবো। এই বলে ইরা সবটা নিয়ে বেরিয়ে পড়ে। ইরা যাওয়ার পরে সত্যি বাবা, ইরার মতো মেয়ে হয় না, কিভাবে স্বামী আর বাবার খেয়াল রাখে। দেখতে হবে তো কার মেয়ে। তাছাড়া তোমার মতো ছেলে হয় না যে সব সময় মানুষের উপকার করে বেড়ায়। আমি ঠিক বুঝলাম না। তোমাকে একটা সত্য কথা বলি। কোন সত্যি? যে সত্যটা আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু সে সত্যি আমাকে কেন বলবেন? কেননা ওই সত্যিটা তোমাকে নিয়ে। আমি তো বুঝতেই পারছি না কোনো কিছু। যখন তুমি নিজেই সত্যিটা জানতে পারবে তখন তুমি নিজেই বুঝতে পারবে সবটা। তাহলে বলুন আমাকে। ইরার বাবা যখনই আকাশকে বলতে যাবে তখনই ওখানে ম্যানেজার চলে আসে। উনি আসতেই ইরার বাবা আর কিছু বলেনি। এদিকে একটু পরে একটা লোক আসে। লোকটাকে ওনারা কেউই চিনতে পারছে না। স্যার, একটা কথা ছিল। কি কথা বলুন?
স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কে উনি? ভিতরে নিয়ে আসো ওনাকে। জি স্যার, নিয়ে আসতেছি। এদিকে একটু পরে একটা লোক আসে। লোকটাকে ওনারা কেউই চিনতে পারছে না। লোকটাকে ভিতরে এনে দিয়ে ম্যানেজার চলে যায় ওখান থেকে। জি বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি আমাকে নয়, উল্টো আমাকে আপনাকে সাহায্য করতে পারি। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারিনি। ব্যাপারটা খুবই সহজ। তা উনি কে? ওনাকে বাইরে যেতে বলুন, যা বলার আপনার সাথেই বলি। ও আমার মেয়ের জামাই, সেই জন্য যা বলার এইখানেই বলতে পারেন। ঠিক আছে, বলতেছি। আমি এখানে একটা কোম্পানি শুরু করব, সেই জন্য আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। কীরকম কোম্পানি? তাছাড়া আমাদের সাপোর্ট নিয়ে আমাদের সাহায্য করবেন? ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি। আমি যে কোম্পানি দিব সেটা নদীর ধারে, আর ওই রকম একটা নদীর ধারে আপনার জায়গা আছে, সেই জন্য আমি চাচ্ছি ওখানে একটা ফ্যাক্টরি দিব। তবে এর জন্য আপনাকে কিছু দিতে হবে না, এক কথায় একটা টাকাও আপনাকে দিতে হবে না। আমি জমিটা আপনার থেকে 5 বছরের জন্য নিব। এই 5 বছরে আমি আপনাকে 5 কোটি টাকা দিব লাভ। এরপর আমি চলে যাব, আর আপনার জায়গায় আগের মতোই থাকবে। মাঝখান দিয়ে আমারও ব্যবসা হলো, আর আপনাদেরও কিছু লাভ হলো। অফার তো ভালোই দিলেন, তা কিসের ফ্যাক্টরি দিবেন যে এতগুলো টাকা লাভ দিবেন? আসলে আমি যে ফ্যাক্টরি দেব, এতে পানির অনেক দরকার পড়বে। মানে ময়লাগুলো পানিতে ফেলে দিলে সুবিধা হবে বেশি, আর আপনার ওই জায়গায় অনেক ভালো হবে আমার জন্য। আগে আপনার কাজ সম্পর্কে বলুন, তারপর আমরা ভেবে দেখতেছি। রানা এরপর কাজ সম্পর্কে বলতে থাকে। সবটা শুনে আকাশে মনে খটকা লাগে, কেননা ওই জায়গা থেকে জঙ্গল অনেক কাছে। আর এই জঙ্গলে কোনো কিছু যদি এই ফ্যাক্টরিতে রাখা হয় তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে। সেজন্য সবটা বুঝতে পেরে। দেখুন, আপনার এই কাজে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না। কেন বলুন তো? এতগুলো টাকা দিব আপনাদের। সে আপনি যাই করুন, আমরা রাজি না। সেজন্য আপনি এখন যেতে পারেন। ঠিক আছে, যাচ্ছি আমি। তবে আপনারা কাজটা কিন্তু ভালো করেননি। ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তা তো জানি না, তবে আপনার সাথে তো কাজ করার প্রশ্নই ওঠে না। এত বড় অপমান! অপমানের কোনো কিছু দেখিনি এখনো, সেজন্য চুপচাপ এখান থেকে বের হয়ে যান। এদিকে রানা কোনো কথা না বলে বের হয়ে আসে। ইরার বাবা অনেক রকমের প্রশ্ন করতে থাকে। সবটা শুনতে থাকে। শোনার পরে আপনার ওই জায়গার পাশে একটা জঙ্গল আছে। সেটা তো আছেই, কিন্তু এতে সমস্যা কোথায়? ফ্যাক্টরি আর মাঝখানে নদী, আর নদীর পরেই জঙ্গল। সেটা তো বুঝলাম, কিন্তু এরপরে কি হয়েছে তা বলো। যে লোকটা 5 বছর জন্য 5 কোটি দিতে রাজি হয়েছে, তাহলে ভেবে দেখুন ওই জায়গার লোকটা কোনো সৎ উদ্দেশ্য নিয়ে আসবে না কখনো। তাছাড়া আপনার ওই জায়গার দাম 2 কোটিও হবে না, সেখানে 5 কোটি দিবে, তাও 5 বছরের জন্য। বুঝতেই পারছেন বিষয়টা। সত্যি তো, আমি এরকমটা তো ভেবে দেখিনি। লোকটা আপনার প্রথমের দিকে লোভে ফেলে দিল, যেন আপনি টাকার জন্য রাজি হয়ে যান। কিন্তু এই লোকটা কি এখন আমাদের চিরে কথা বলবে কি? ও ছেড়ে কথা বলবে কি না জানি না, তবে ও যদি আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে তাহলে আমি ওকে যে ছাড়বো না। আচ্ছা, এখন বসে মাথা ঠান্ডা করো। এদিকে ওরা তো মাথা ঠান্ডা করতে থাকে। অন্যদিকে রানা চলে আসে টেবিলের কাছে। এদিকে টেবিল তো রানাকে দেখে ভয় পায় কিছুটা। কি হয়েছে স্যার? আপনি এভাবে গরম হয়ে আছেন কেন? কত বড় সাহস ওর! কার কি সাহস? তুই রফিক চৌধুরীকে চিনিস? চিনি তো। কি হয়েছে বলুন? ওই রফিক চৌধুরীর কত বড় সাহস আপনাকে অপমান করে বের করে দেয়! এই তো, এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। কি ভাবছিস তুই? ভাবছিলাম একটা কাজ যদি আপনাকে দেই তাহলে সেটা কি করবেন? কি কাজ? আমার সাথে তাহলে একটা জায়গায় আসবেন, সেখানে না হয় বাকি কথা বলে নেবেন। ঠিক আছে, তাই হবে। এদিকে পরের দিন ডেভিল রানাকে নিয়ে চলে আসে আবিরদের অফিসে। রানাকে তো কেউ চেনে না এখানে, সেজন্য বসে আছে। এদিকে আবির আর আকরাম বসে আছে চেয়ারে। কি ব্যাপার? উনি কে? ওনার কথাই তো আপনাকে বলছি। কিন্তু এই লোকটা কি পারবে এই সব কাজ করতে? পারবে মানে? অবশ্যই পারবে। তা এর আগে কয়টা কি করেছে?
এদিকে ওদের কোনো কথাই রানা বুঝতে পারছে না, সেজন্য। আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি ওনাকে সবটা বুঝিয়ে তারপর নিয়ে আসনি? আপনাদের কথা বলার জন্যই নিয়ে এসেছি। সেজন্য আপনারা কথা বলে নিজেরাই ঠিক করে নিন। ঠিক আছে, তোমাকে ডেভিল যখন কিছু বলেনি, তাহলে বাকিটা আমি বলতেছি। হ্যাঁ, বলতে থাকেন। আকরাম এরপর সবটা বলতে থাকে। আকরাম কি কি বলতে পারে তা তো আপনারা আগেই একবার জেনেছেন, সেজন্য নতুন করে আর বলতে চায় না সবটা শোনার পরে। এইটা তো সেই লোকটাই যার কাছে আমি এসে অপমানিত হয়েছি, কিন্তু এদের মোটেও বুঝতে দেয়া যাবে না। কি ভাবছেন এত করে? ভাবছি আপনাদের মুখ থেকে যা শুনলাম, ওনারা মোটামুটি ধনী আছে, বলতে হবে তার উপর অনেক পাওয়ারফুল ব্যক্তিও। সেই জন্য যদি ওনার পুরো পরিবারকে মেরে ফেলি, তাহলে অনেক ঝামেলার মোকাবেলা করতে হবে। সেই জন্য 15 কোটি লাগবে। কি, এত টাকা? দেখুন, যদি ওনারা কোনো সাধারণ ব্যক্তি হতো তাহলে তো লাখে সেরে নিতাম, কিন্তু যাদের মারার সুপারিশ দিচ্ছেন তাদের সম্পত্তি হবে 300+ কোটি। তাহলে বুঝতেই তো পারছেন। তা না হয় বুঝেছি, কিন্তু তুমি কাজটা করবে কখন? কাজ করার আগে অর্ধেক টাকা দিতে হবে, বাকিটা কাজ করার পরে দিবেন। আচ্ছা, তুমি যে টাকা নিয়ে আমাদের কাজটা করে দিবে, তার কি গ্যারান্টি আছে? কাজটা করার পরে আপনারা যে আমার টাকা মেরে দিবেন না, তার কোনো গ্যারান্টি আছে কি? আমরা কেন টাকা মারবো? তাছাড়া আমরা তো পালিয়ে যাচ্ছি না। তাহলে আমি তো পালিয়ে যাচ্ছি না। আসলে আমার লোকেদের তো এখানে আনতে হবে, সেই জন্য খরচ হবে অনেক বেশি। কেননা 30 জন লোক আনবো, তাদের আনার খরচ, তার উপর ওরা তো চাইলেও 1 মাসের ভিতরে আবার ফিরে যেতে পারবে না। যেহেতু এরা ভিআইপি লোক, সেখানে ওদের মেরে গা ঢাকা দিতে হবে। তার জন্য এক একটা লোককে তো 20 লাখের উপরে দিতে হবে। ঠিক আছে, এই নাও 5 কোটি। তোমার লোকদের আনার ব্যবস্থা করো। ওরা আসার পর বাকি 5 কোটির দেব। তারপর কাজ শেষ হওয়ার পরে 5 কোটি। আর একটা কথা, আমরা যে তোমাদের এনেছি কেউ যেন না জানে। কেউ জানবে না। তাছাড়া যেদিন অ্যাটাক করব, সেই দিন আমরা 3 জন লোক থাকবো আমাদের সাথে। আমাদের সাথে কেন? কাজ শেষ করে ছবি তুলে পাঠিয়ে দিব, ওদের হাতে টাকা দিয়ে দিবেন। যদি না দেন, তাহলে ওই 3 জনই আপনাদের 2 জনকে মেরে ওখান থেকে চলে আসবে। টাকা নিয়ে কেন ধোঁকা হবে? বিশ্বাস করুন। না হলেই ভালো, তাও নিজের একটা সেফটি বলে কথা। আসি তাহলে। এইদিকে রানা চলে যায়, সাথে ডেভিলও। ওরা যাওয়ার পরে এ কেমন লোকের খোঁজ নিল? এই তো মনে হচ্ছে আমাদেরকেই মেরে ফেলবে। বাবা, আমরা যে তাই মনে হচ্ছে। লোকটাকে কি বাদ দিয়ে দিব? এরকম করা যাবে না, নয়তো দেখা যাবে লোকটা আমাদেরই মেরে ফেলবে। তাহলে কি চুপ করে থাকবো? চুপ করে থাকাটাই এখন বর্তমানে ভালো হবে। ঠিক আছে, টাকা তো ম্যানেজ করতে হবে। অ্যাকাউন্ট থেকে সরাসরি পাঠিয়ে দেব। কি হলো, শুনতে পেলি না? টাকাগুলো নগদ দিতে হবে। ঠিক আছে, আমি ব্যাংকে এসে টাকা পাঠাচ্ছি। সেটাই কর। এইদিকে আবির ব্যাংকে আসে। তখন ওখানে আকাশের সাথে দেখা হয়। আকাশকে দেখে আবির তো চমকে ওঠে। কি ব্যাপার, তুই এখানে কেন? ব্যাংকের মানুষ কি করতে আসে? অনেকে আসে নিজের প্রয়োজনে টাকা তুলতে, আবার অনেকে আসে কাউকে মারার জন্য টাকা তুলতে। এখন তুই বল, তুই কেন এসেছিস? আমি যে কাজেই আসি না, তা তোকে বলার কোনো প্রয়োজন নেই আমার। সেটাই। আচ্ছা, রানাকে তোরা কিভাবে চিনিস? রানা কথাটা শুনে আবির তো অনেকটা চমকে যায়। আকাশও আবিরের চোখ দেখে বুঝতে পারে কিছু তো একটা হয়েছে এখানে, সেজন্য। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? আমি কোনো রানা নামের কাউকে চিনি না। সত্যি বলছিস তো? সত্যিই বলছি। এদিকে আকাশ একটা ব্যাগ নিয়ে বের হয়ে আসে। এইদিকে আবির ওর কাজ করতে থাকে। অন্যদিকে আকাশ চলে আসে একটা এজেন্সিতে। এটা কিসের এজেন্সি তা আপনারা জানতে পারবেন একটু পরে, এখানে আসার পরে। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভালো। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? আমার পরিবারের সিকিউরিটি লাগবে, সেজন্য আপনি এই কাজে আমাকে কিভাবে সাহায্য করতে পারবেন তা যদি একটু বলেন। দেখুন, আমাদের অনেকগুলো প্যাকেজ আছে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। কী রকম প্যাকেজ? এই ধরুন, আপনার কতজন সিকিউরিটি গার্ড দরকার, কত ঘন্টার জন্য, কয় মাসের জন্য নেবেন,
সিকিউরিটি বন্দুক চালানোর অবস্থা হবে কি না, মানে আপনাকে বাঁচানোর জন্য ওদের বন্দুক চালাতে হবে কি না, নাকি শুধু মারামারি করবে, এইগুলো আর কি। কেননা নর্মাল হলে এরকম, আর যদি আপনার পরিবারকে বাঁচানোর জন্য ওদের গুলি করার মতো অবস্থা হয় তাহলে ওরা গুলিও করবে। তবে আমার সিকিউরিটির মধ্যে কেউ আহত বা নিহত হলে এর জন্য আপনাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না, কেননা আমাদের প্রতিটা সিকিউরিটির ইন্স্যুরেন্স করানো আছে। সবটা জেনে ভালোই লাগলো। আমার পরিবারকে বাঁচাতে গুলি করার মতো অবস্থা হবে, সেজন্য আমি ওই প্যাকেজটা নিব। তাহলে আপনাকে প্রতি মাসে 10 জন সিকিউরিটির জন্য 3 লক্ষ করে দিতে হবে, কেননা যাদের দেওয়া হবে তারা সবাই বন্দুক চালাতে পারে। তাছাড়া ওরা আপনার সিকিউরিটির জন্য সরকারি কোনো অফিসার, সাধারণ লোক ছাড়া বাকিদের মোকাবিলা করবে। এইটুকু হলেই হবে। ঠিক আছে, আপনি তাহলে এই ফর্মটা পূরণ করে দিন, আর 3 মাসের অ্যাডভান্স দিতে হবে। এরপর আপনাকে 2 মাস আর কোনো টাকা দিতে হবে না, আবার পরের মাস থেকে দিতে হবে। তখন এক কথায় আপনাকে 1 মাসের টাকা অগ্রিম রাখতে হবে। সমস্যা নেই, রাজি আমি। এই নিন চেক, এখানে আমার ঠিকানা দেওয়া আছে। কাল আপনি যাদের পাঠাবেন তাদের ছবি আর কার্ডসও পাঠিয়ে দিবেন। জি স্যার, তাই হবে। ওখান থেকে আকাশ ব্যর্থ হয়ে যায়। এরপর ওর মতো করে চলে আসে বাসায় এসে বসে পড়ে। এদিকে বাকিরা তখন ওখানেই ছিল। আকাশকে এত রাত করে ফিরতে দেখে ওনারা তো প্রশ্ন করে যাচ্ছে, সেজন্য ওনাদের কিছু কথা বলতে থাকে। 2-3 দিনের ভিতরে বাসায় সিকিউরিটি আসবে আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য। আমাদের কেন সিকিউরিটি লাগবে? কেননা আবির আর ওর বাবা মিলে আমাদের পুরো পরিবারকে শেষ করার জন্য লোক ভাড়া করেছে। কি বলছো আকাশ? কে সে ব্যক্তি যাকে ভাড়া করেছে? রানাকে ওরা ভাড়া করেছে। রানা তো ওই। ঠিক ধরেছেন, আমরা একে তো ওকে কোনো কাজ দেইনি, তার উপর আবির আর আকরাম আমাদের ক্ষতি করার জন্য ওই রানা লোকটাকেই ভাড়া করেছে। তাহলে সবটা যখন জানো তাহলে পুলিশকে কেন বলছো না? ওরা তো আমাদের উপরে কোনো হামলা করেনি। যতক্ষণ পর্যন্ত না হামলা করবে ততক্ষণ পর্যন্ত পুলিশ কিছুই করবে না। তাছাড়া আবির আর ওর বাবার বিরুদ্ধে এই অভিযোগ করলে ওরা সহজে পার পেয়ে যাবে, কেননা ওরা তো অন্য কাউকে দিয়ে খেলাটা খেলবে, সেজন্য কোনো রিস্ক নিতে চাই না। কিন্তু সামান্য কিছু সিকিউরিটির উপরে আমরা বিশ্বাস করে থাকবো কিভাবে? সেজন্য আমার মাথায় অন্য প্ল্যান আছে। কি প্ল্যান শুনি? তোমরা সবাই আমার বাবা মার সাথে আমাদের গ্রামে বাড়িতে যাবে। কিন্তু ওখানে যদি ওরা চলে আসে? আমার গ্রামের বাড়ি ওরা কেউ চিনে না, তাছাড়া ওখানে আমার বন্ধুরা আছে। তোমাদের যা যা লাগবে সব কিছু আমি অ্যারেঞ্জ করে ফেলেছি, তোমরা শুধু চলে যাবে, এটাই। সেটা না হয়ে যাব, কিন্তু তুমি একা একা অফিস সামলাবে কি করে? আমি পারবো, তা নিয়ে টেনশন করতে হবে না। তারপরও তো ভয় হচ্ছে। আকাশ, তুইও আমাদের সাথে চল। না মা, আমি চলে এলে ওরা সহজে সবটা বুঝে যাবে, সেজন্য এরকম কোনো কিছু করা যাবে না। ঠিক আছে, তাই হবে। কিন্তু তোর শ্বশুর শাশুড়ি কি আমাদের সাথে এই গরিব ঘরে থাকতে পারবে তো? এই কথা বলে লজ্জা দিবেন না আমাকে। আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আকাশ, তুমি তাহলে আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, তাই করছি। আপনারা শুধু নিজেদের জামা শাড়ি এইগুলোর সাথে কিছু টাকা নিয়ে যাবেন, বাকি সবটা ব্যবস্থা করা আছে। কিন্তু আমরা যাব কি করে? কাল সকালেই দেখতে পারবে। এখন তাহলে তোমরা নিজেদের সবটা গুছিয়ে নাও। এইদিকে রাতে ওরা সবটা গুছিয়ে নেয়। এইদিকে রাত 2টা বেজে যায় সবটা করে নিতে। এরপর ওরা বাকি সময়টা ঘুমিয়ে নেয়। ততক্ষণে আকাশও সব কিছু গাড়িতে এনে রেখে দেয়। তারপর ভোরে ওনাদের নিয়ে রওনা দেয়। এরপর চলে আসে ওদের বাড়িতে। তবে ওদের ঘর চেঞ্জ হয়ে এখন বিল্ডিং হয়ে গেছে, কেননা এই কয়েকটা মাসে পুরো বাড়ি করে ফেলেছে। এদিকে ওনারা বাড়ি দেখে অবাক হয়। এটা কার বাড়ি? আমাদের বাড়ি। তোমরা যাওয়ার পরেই আমি এই বাড়ির কাজ শুরু করি। ভেবেছিলাম ইরাকে নিয়ে একেবারে চলে আসবো এখানে, কিন্তু পরিস্থিতি তো তা হলো না। আচ্ছা, এখন চলো, আমি তোমাদের সবটা বুঝিয়ে দিচ্ছি, তারপরেই আমি চলে যাব। আসুন আপনারা ভিতরে। এরপর সবাই মিলে চলে আসে ভিতরে। তারপর সবাইকে সবটা বুঝিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। অন্যদিকে আবির কল দেয় রানাকে। কত দূর আপনার কাজ হলো? এই তো লোকজন জড়ো করেছি, ওরা কালকেই রওনা দিবে। ঠিক আছে, লোকজন আসার একদিন পরেই হামলা করবেন মনে করে। সেটা নিয়ে ভাবতে হবে না আপনাকে। লোকজন আসার পরে আমি পুরো বাড়িটা আগে চোখে দেখাবো।
কোন দিক দিয়ে ঢোকা যাবে, কোনো জায়গায় সুবিধা হবে, তা আমি চোখে দেখার পরে ওই রাতেই অ্যাটাক করব। ঠিক আছে, আমি না হয় অপেক্ষা করলাম। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওরা তো পুরো প্ল্যান করে ফেলে কিভাবে কি করতে হবে, সবটা বুঝে নিতে থাকে। অন্যদিকে ইরা আর বাকিরা গ্রামের সবটা গুছিয়ে নিতে থাকে ওদের ওখানে থাকার জন্য। যা যা দরকার সব কিছুই আকাশ ব্যবস্থা করে দেয়। এইদিকে পরের দিন সিকিউরিটিগুলো চলে আসে আকাশের বাসায়। ওদের সাথে আকাশের বন্ধুরাও ছিল, কেননা আকাশই ওদের বলেছে সিকিউরিটিগুলোকে সাথে করে নিয়ে আসার জন্য। এই হলো সিকিউরিটি। তোরা সবাই দেখি চলে এসেছিস। তোর এরকম বিপদে আমরা কি চুপ করে থাকতে পারি বল? কিন্তু বন্ধু, আমরা কিন্তু তোর সাথে থাকবো কয়টা দিন। তোরা তো জানিস কতটা বিপদ, তার জন্য এত সিকিউরিটি, তাও বন্দুক সহ। কিন্তু তোকে এভাবে একা রাখাটা কি ঠিক হবে? তাছাড়া আমরা বন্দুক তো চালাতে পারবো না, কিন্তু মারামারি তো করতে পারি। সেটাই তো বলছি আমি, মারামারি দিয়ে কিছু একটা করে নেওয়া যাবে। তোরা যখন বলছিস তখন তাই হবে। তবে আমরা 4 জন একটা রুমে থাকবো। একটা বেডে 4 জনের জায়গা হবে তো? হবে। আমাদের গেস্ট রুমে ওখানে 10 থেকে 15 জনের ব্যবস্থা আছে। শেষে কিনা আমরা গেস্ট রুমে ঘুমাবো? তাহলে 2 জন করে আলাদা 2 রুমে থাকতে হবে। ওটাতে কি রাজি? না থাক, 4 বন্ধু আবার আগের মতো করে একসাথে ঘুমাবো। তুই কি এখনো বাবুর শরীরে পা উঠিয়ে ঘুমাস নাকি? বাবু তো আমার কোল বালিশ, তাই না বন্ধু? মান সম্মান তো সব খেয়ে দিবি আমার। এখন চল সিকিউরিটিগুলোকে কাজ বুঝিয়ে দিই। ঠিক আছে, চল। এরপর ওরা সিকিউরিটিগুলোকে সবটা বুঝিয়ে দেয়। সিকিউরিটি সে অনুযায়ী ডিউটি করতে থাকে। এইদিকে ওদের মধ্যে বাবু আর অন্তর শুধু রান্না করতে পারে, সেজন্য আকাশ আর শাকিল বাহিরে যাওয়ার আগে বাসে ভালো করে নজর রাখবে, বাইরে কেউ যেন ভিতরে আসতে না পারে। কেউ যদি আমার সাথে দেখা করার জন্য আসে তাহলে আমার সাথে তার কথা বলে নিবে। যদি আমি পারমিশন দেই তাহলে ভিতরে নিয়ে আসবে, নয়তো ওখান থেকে ওই লোকটাই বের করে দিবে। জি স্যার, তাই হবে। কথাগুলো বলে ওরা বাজারে আসে। এরপর একসাথে ট্রাক ভরে বাজার আনে। আসলে সিকিউরিটি মিলে ওরা 14 জন, সেজন্য বাজার অনেক বেশি, কেননা 3 বেলা করে খাওয়া, বুঝতেই তো পারছেন। এইদিকে রাতের ভিতরে রান্নার লোকজনও সব চলে আসতে থাকে। অন্যদিকে রাতে ইরা খাবার খেয়ে কল দেয় আকাশকে, কিন্তু আকাশ ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, সেজন্য কল যে এসেছে তা খেয়াল করেনি। এইদিকে ইরা তো টেনশনে পড়ে যায়, কেননা আকাশে কিছু হয়ে গেল কিনা। এভাবে টেনশন করতে থাকে। রাত 11:30 ওদের খাবারের কথা মনে পড়ে, সেজন্য আকাশ মোবাইল হাতে নিয়ে দেখে ইরা 30টা কল দিয়েছে। সেজন্য দেরি না করে আবার কল দেয় ইরাকে। ইরা তো আকাশের নাম্বার দেখে কান্না থামিয়ে কল রিসিভ করে। এদিকে আকাশ কথা বলে বুঝতে পারে ইরা এতক্ষণ ধরে কান্না করছিল। সরি, আসলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেজন্য তুমি যে কল দিয়েছো তা আমি খেয়াল করিনি। তবে তুমি চিন্তা করো না, এরপর থেকে তোমার প্রথম কলই আমি রিসিভ করে নিব। তুমি কি বোঝো না আমার কতটা টেনশন হয়? তোমাকে এতগুলো কল দিলাম, কল ধরছো না বলে আমি তো টেনশনে একরকম অবস্থা হয়ে গেছিল আমার। বললাম তো এরকমটা আর হবে না। ঠিক আছে, আমি তাহলে ঘুমাই, তুমিও ঘুমাই যেও। বেশি রাত জেগে আড্ডা দিবে না, বলে দিলাম। আচ্ছা তাই হবে, ঘুমাও তাহলে। ইরার সাথে কথা বলে ওরা 4 জনে খেয়ে নেয়। তবে সিকিউরিটিগুলোকে আরও আগে খাবার দেওয়া হয়েছে। ওরা খেয়ে ডিউটি করতে থাকে। খাবার খেয়ে আকাশ ওর বন্ধুদের সাথে খেলতে থাকে। পরের দিন সকালবেলায় রানা আসে ওর 2 জন লোককে নিয়ে আকাশের বাসার পাশে। তোরা ভালো করে দেখে রাখ, আমাদের এই বাড়িটাই কিন্তু আক্রমণ করতে হবে। তাহলে বস, এই বাড়িটা একটু কাছ থেকে দেখে আসি। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা 3 জন আশেপাশে হাঁটতে থাকে আর চারদিকটা দেখতে থাকে। মোটামুটি অনেক কিছুই ওরা ভেবে দেয়, কিন্তু তখনই ওদের চোখে পড়ে বাড়িতে থাকা সিকিউরিটিগুলোর দিকে। কি ব্যাপার বস, আপনি তো বললেন বাসায় শুধু পরিবার, কিন্তু এখানে তো সিকিউরিটিও আছে, তার উপর হাতে বন্দুক। তুই ভয় পাচ্ছিস নাকি? ভয় তো পাচ্ছি না, কিন্তু আগে ছিল 6 জন, এখন তো সিকিউরিটিও আছে। তোদের 30 জনকে আনিয়েছি আমি, সবাইকে 30 লক্ষ্য করে দিলাম, সেখানে রিস্ক তো হবেই। ঠিক আছে, আপনি তাহলে বন্দুকের ব্যবস্থা করুন। চুরি নিয়ে তো বন্দুকের সাথে যুদ্ধ করতে রিপিট। আমি নিজেও তো জানতাম না সিকিউরিটি যে আছে এই বাসায়,
আচ্ছা, তোরা এখন চল আমার সাথে, আমি ওদের সাথে এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। ওখান থেকে চলে আসে আবিরের বাসায়। ওখানে এসে আবিরকে সবটা বলতে থাকে। আবির সবটা শোনার পরে শালা সিকিউরিটি নিয়ে থাকছে তাহলে? তার বলছি কি আপনাকে, এখন কি করবেন? তোমার সাথে করে বন্দুক কিছু আনোনি? এনেছি, তাও 5টার মতো। কেননা আপনার কথা অনুযায়ী 5টা বন্দুক ওদের জন্য বেশি ছিল, কিন্তু সিকিউরিটি থাকায় এখন আরও 15টা বন্দুক লাগবে আমাদের। তাহলে বসে না থেকে বন্দুক অ্যারেঞ্জ করো। তাহলে আরও 2টা দিন সময় দিন, লোক পাঠাবো, ওরা এসে বন্দুক নিয়ে আসবে। ঠিক আছে, তাই করো। আবিরের সাথে কথা বলে রানা 4-5 জন লোককে পাঠিয়ে দেয় বন্দুক আনার জন্য। এদিকে আবির ওর বাবাকে সবটা বলে উনিও সব কথাটা শুনে একটু অবাক হয়। অন্যদিকে আকাশের কাছে খবর আসে রানা আর ওর লোকেরা এসেছে এখানে। সেজন্য আকাশ সবগুলো সিকিউরিটিকে ডেকে পাঠায়। আপনাদের যে কারণে এখানে ডাকা হয়েছে, যারা আমার বাসায় হামলা করবে তারা সকালে এসে সবটা দেখে গেছে। আমি যদি ভুল না করি ওরা আগামী 3 দিনের ভিতরে হামলা করবে। সেজন্য আপনারা এই 3 দিনের রাতে বেলায় একটু ভালো করে খেয়াল রাখবেন, কেননা রাতে ওরা হামলা করবে, দিনে তো সবাই দেখে যাবে। সেজন্য আপনাদের যা বলেছি এটা খেয়াল রাখবেন। চিন্তা করবেন না, আমরা আগামী 3 রাত ভালো করে ডিউটি দিব। আপনাদের যদি আরও কিছু হাতিয়ার লাগে আপনারা এজেন্সিতে যোগাযোগ করে আনতে পারেন। জি স্যার, তাই হবে। এদিকে পরের দিন রানা লোক আরও অনেকগুলো হাতিয়ার নিয়ে আসে। এদিকে আকাশের সিকিউরিটিগুলো হাতিয়ার এনে রেখে দেয়। রাতে ইরা কল দেয়। কি ব্যাপার, তুমি দেখি কল দিয়ে আমাদের খোঁজ খবরও নিচ্ছ না? এখানকার অবস্থা তো বুঝতেই পারছো না। ওরা কোনো অ্যাটাক করেনি তো? করতে পারে 1-2 দিনের ভিতরে, তবে আজকে রাতে যদি অ্যাটাক না করে তাহলে কালকে তো করবেই। সবই যখন জানো তখন সিকিউরিটিদের কাছে দায়িত্ব দিয়ে তুমি চলে আসছো না কেন? ওদের এভাবে বিপদের মুখে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? তাই বলে তুমি জেনে শুনে এই বিপদের মধ্যে থাকবে? কিছুই করার নেই, থাকতে যে হবেই। আমার তো অনেক ভয় হচ্ছে, তোমাকে নিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আরে বাচ্চাদের মতো কাঁদছো কেন? আমাকে কি এখন বুড়ি মনে হয় তোমার? উফ, কি মুশকিলে পড়লাম। এদিকে এদের জ্বালা, অন্যদিকে তোমার। কি? আমি তোকে জ্বালাই? কথাই বলবো না তোর সাথে। কথাটা বলেই কল কেটে দেয়। এইদিকে আকাশও কোনো রকম কল করেনি। এদিকে 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, অবশেষে 1 ঘন্টা পার হয়ে যায়। তাও আকাশ কল দিচ্ছে না বলে ইরা এবার নিজেই কল দেয়। আকাশ কল রিসিভ করতে গালাগালি শুরু করে দেয়। এক কথায় 2 মিনিট গালাগালি করার পরে এবার রাগ কি কমেছে? তোকে যদি আমি সামনে পাই তখন বুঝাবো। এই ঝামেলা শেষ হোক, তারপর আমি আসতেছি। এইদিকে ওই রাতে সিকিউরিটিগুলো ভালো করে পাহারা দিতে থাকে, কিন্তু রাতে ওরা আর আসেনি। পরের দিন সকালে তোমার লোকজন প্রস্তুত তো? সবাই প্রস্তুত। ওদের সবাইকে শেষ করে ছবি নিয়ে আসবে। দেখতে চাই ওরা কিরকম ভয়ঙ্করভাবে মরেছে। একটা কাজ করলেই তো হয়। কি কাজ শুনি? সরাসরি আপনারা দুজনেই চলুন, একসাথে চোখেই দেখে নেবেন। মোবাইলে ছবিতে কি আর মজা পাবেন? কথাটা কিন্তু ঠিক বলেছিস আবির, আমরাও তাহলে আসবো। ঠিক আছে, তা অ্যাটাক কিন্তু মাঝরাতেই করবে, মানে 2টার সময়। ওই সময় বাকিরা ঘুমিয়ে থাকবে, সেই জন্য অ্যাটাক করব। তাছাড়া বুঝতেই পারছো আশেপাশে কেউ গুলির শব্দ শুনে তো আসবেই না। ঠিক আছে, আমরা তাহলে রাতেই রওনা দিব। এই, তোরা তাহলে সব কিছু রেডি করে রাখ। জি বস, তাই হবে। এইদিকে রাতে রানা আর বাকিরা রওনা দেয় আকাশের বাসার উদ্দেশ্যে। এদিকে আকাশ সবগুলো সিকিউরিটিকে ভিতরে লুকিয়ে থাকার জন্য বলে, যেন ওরা দেওয়াল টপকে ভিতরে আসলেই গুলি করতে পারে। সেজন্য ওরা যেভাবে লুকিয়ে থাকে। ওইদিকে রানা এসে দেখে বাসায় কোনো সিকিউরিটি নেই। কি ব্যাপার, সবাই পালিয়ে গেল কেন? মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে। তাহলে তো আমাদের জন্যই ভালো হবে। তোমরা তাহলে দেওয়াল টপকে ভিতরে যেতে থাকো, আর কেউ একজন গেট খুলে দাও। ঠিক আছে, তাই হবে। এইদিকে ওরা দেওয়াল টপকে ভিতরে আসতে থাকে এক এক করে, কিন্তু তখনও সিকিউরিটি অ্যাটাক করছে না। কোনো
কেননা বাকিদের ভিতরে আসার অপেক্ষা করছিল। ওরা তো এক একে ভিতরে চলে আসে। রানা এসে মেন গেট খুলে দিল। আবির, আকরাম, ডেভিল ওরা ভিতরে চলে আসে। ওরা ভিতরে আসার পরই আকাশ গেটের রিমোট দিয়ে লক করে দেয়। এতে ওরা একটু অবাক হয়। এটা কি হলো? গেট লক হলো কি করে? গেটের চিন্তা পড়ে, আগে ভেতরে যাই। এইদিকে ওরা ভিতরে আসতে থাকে। তখন ছাদ থেকে 5 জন সিকিউরিটি গুলি করতে থাকে। বাকি 5 জন মাটির নিচ থেকে গুলি করতে থাকে। সাথে আকাশের বন্ধুগুলো তো আছে। আচমকা এভাবে গুলি করাতে রানা 10 জন লোক ওখানেই মারা যায়। কেননা রানা লোক বেশি থাকায় সিকিউরিটিগুলো যেভাবে গুলি করেছে, এতে করে লোক বেশি থাকায় ওদের শরীরে এসে গুলি লাগে। চোখের সামনে 10 জনকে মরতে দেখে বাকিরা এবার পজিশন অনুযায়ী এক একজন এক একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওরা দেখি আগে থেকেই প্রস্তুত হয়ে আছে। সেটাই তো দেখছি, এখন পালিয়ে যে যাব সেটাও তো পারছি না। আগে দেখুন বেঁচে ফিরতে পারেন কিনা। এইদিকে 2 দলের মধ্যে গোলাগুলি হতে থাকে। এতে অনেক লোক মারা যায় রানার। এইদিকে রানা লোক এটাই বুঝতে পারছে না বাড়ির নিচ থেকে যারা গুলি করতেছে তারা কোথা থেকে গুলি করতেছে। এইদিকে 30 মিনিট পরে আকাশের সিকিউরিটিগুলো রানা, আবির, আকরাম আর ডেভিলকে ধরে ফেলে। সাথে রানার কিছু লোকও ছিল। বলেছিলাম না আমার সাথে লাগতে আসবি না। প্লিজ আমাকে যেতে দিন, আমি আর কখনো আসবো না এখানে। আমি তোমার বাবার বয়সী, আমাকে যেতে দাও। ঠিক আছে, যান তাহলে। তুই আবার পেছন থেকে গুলি করবি না তো? সবটা যখন জানিস তখন চুপ করেই থাক। তোমরা এদের 4 জনের শরীরে যত পারো গুলি করতে থাকো। এদিকে সিকিউরিটিগুলো গুলি করতে থাকে। তখন আবিরও বন্দুক বের করে গুলি করে দেয়। এতে একটা গুলি আকাশের হাতে ঢুকে বেরিয়ে পড়ে। এইদিকে ওদের খেলা তো শেষ, তবে আকাশ আহত হয়। তোকে তো হসপিটালে নিতে হবে। আমার সাথে 2 জন আসলেই হবে। তাছাড়া তোমরা একটা কাজ করো, যত লাশ আছে সবগুলো একটা গাড়িতে তোলো। আর অন্তর, তুই এখান থেকে 3 জন সিকিউরিটি নিয়ে লাশগুলো জায়গা মতো ভাসে দিয়ে আয়। ঠিক আছে বন্ধু। এইদিকে অন্তত সিকিউরিটি নিয়ে লাশগুলো একটা নদীতে ফেলে দিয়ে আসে। এদিকে শাকিল আকাশের পরিবারকে ঘটনাটা বলে। এরা তো শুনে আর দেরি করেনি, একটা গাড়ি নিয়ে বাকিদের নিয়ে বেরিয়ে আসে হসপিটালের দিকে। এইদিকে হসপিটালে আকাশের চিকিৎসা করতে থাকে। গুলি যেহেতু বের হয়ে গেছে সেজন্য ওই জায়গাটা ড্রেসিং করে সেলাই করে দেওয়া হয়। সাথে আকাশকে রুমে নিয়ে যাওয়া হয়। আপনারা আমার অনেক উপকার করলেন, যা আমি কখনো ভুলতে পারবো না। এবার আপনারা নিজেদের এজেন্সিতে ফিরে যেতে পারেন। আপনাকে ধন্যবাদ। ভবিষ্যতে যদি আমাদের দরকার পড়ে তাহলে অবশ্যই জানাবেন। জি, জানাবো। এদিকে সিকিউরিটি যাওয়ার পরে ইরা আর বাকিরা আসে। তখন ইরার বাবা মা আর আকাশের বাবা মা আকাশের সাথে কথা বলে বের হয়। সাথে আকাশের বন্ধুরাও। এবার শুধু ইরা আর আকাশই একা রুমে। তা কি যেন মজা বুঝাবে বলেছিলে? আগে তুমি সুস্থ হও, তারপরে আমি সেটা বুঝবো। তাছাড়া তোমার যদি কিছু হয়ে যেত। দেখো, আমি একদম ঠিক আছি। 2-3 সপ্তাহ ভিতরে ঠিক হয়ে যাব। তাহলে এতগুলো দিন অপেক্ষা করতে হবে আমাকে? মজা বুঝতে হলে এইটুকু তো সহ্য করতেই হবে। যা দুষ্টু। এভাবেই একজন শেয়ার কোম্পানির মালিকের জীবন চলতে থাকে অনেক সাধারণভাবেই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই।